যেই সাজেশনটা যদি আপনি ফলো করেন তাহলে আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনি আপনার লেভেলের জায়গা থেকে ইনশাল্লাহ মানে আপনার টাইম এবং টাকা লস করবেন না। সো এই হিসেবে আমি একটু হিডেন থাকি, দেখবেন যে আমার ব্র্যান্ডের সাথে আমার পার্সোনাল ফেসের কোনো অ্যালাইনমেন্ট নেই, হ্যাঁ, খুব কম। এটা আমার দরকার নেই, আমার শুধু টাকার সাথে অ্যালাইনমেন্ট থাকলেই হবে। কম্পিটিটিভ মার্কেটে এসে ভাই 2 লাখ 5 লাখ দিয়ে জি বর্তমানে শুরুতেই প্রফিট করা যায় কিন্তু বিজনেস করা যায়। আমরা যখন শুরু করছি আজকে 6 বছর, আজকে আমরা এই মার্কেটে স্ট্যান্ড, মার্কেটে আমাদের ভাই আমরা এতটুকু বলতে পারি আমাদের নিয়ে কেউ মানে ব্যাড বাজে কথা বলতে পারবে না, আমরা ওই জায়গায় তৈরি করি না। আমি একটু 2টা ক্যাটাগরিতে একটু ভাগ করি। একটা ক্যাটাগরি হচ্ছে যে ভাই আমার সামথিং নলেজ আছে, আর একটা ক্যাটাগরি হচ্ছে যে আমার নলেজ নেই। না হইলে একটা ব্যাপার আর হইলে একটা ব্যাপার। ভাই যে আইডিয়া দিয়েছিলেন কোটি টাকার আইডিয়া দিলে তাহলে দিন শেষে কি অ্যাকশন নাই, রেজাল্ট নাই, লস, টাকা লস, সময় নষ্ট, সব লস এবং কনফিডেন্স লস, দিন শেষে হতাশ। আসসালামু আলাইকুম। তো শুরু হয়ে গেল আমাদের ডোভিনটোস ক্লাব প্রেজেন্টস গ্রোথ আড্ডা এপিসোড 2, আর সাথে আছি আমি এমডি রাশেদুল ইসলাম, ফাউন্ডার এসএ ফুড সার্ভিস, আর আমার সাথে আছে নূর এক্সক্লুসিভের ফাউন্ডার এবং ন্যাচারালস বাই রাখির ফাউন্ডার। সো আজকের এপিসোডে আমরা ইনশাল্লাহ মানে আড্ডা যেহেতু আমাদের একটা, তারপরেও আমরা এখানে মোটামুটি 3টা টপিক কভার করার একটা প্ল্যান করেছি। সেখানে আমাদের বিজনেসের গ্রোথ, প্রত্যেকটা আমরা যারা উদ্যোক্তা আছি সবাই বিজনেসের গ্রোথ করতে চাই, বাট মেইন সমস্যা যেটা ক্যালকুলেশন কিভাবে করব, ক্লারিটি কিভাবে করব, ফোকাস কনসিস্টেন্সি কিভাবে ধরে রাখবো, এই 3টা জিনিসের কারণেই মূলত গ্রোথটা থেমে যায়। আসলে আমরা কিভাবে করি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা আমাদের তিনজনের যে পার্সপেক্টিভ শেয়ার করবো এবং কিভাবে কাজগুলো করি সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি শুরুতেই চলে যাচ্ছি ন্যাচারালস বাই রাকির ফাউন্ডার ভিক্টর শাহ ভাইয়ের কাছে। ভাই, তো এই মূলত হচ্ছে আসলে আমরা তো বিজনেসে সবাই গ্রোথ করতে চাই, রাইট? তো যেহেতু বিজনেসের গ্রোথের জন্য সব থেকে একটা মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে ভাই ক্যালকুলেশন। আসলে ক্যালকুলেশন বলতে মানে আমাদের ম্যাক্সিমাম যারা উদ্যোক্তা আছে আসলে ক্যালকুলেশনটাকে আমরা কিভাবে দেখি, বা আমরা যদি একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা আমরা কিভাবে করি, কোথায় কোন ভাবে আমরা ক্যালকুলেশন করি, যদি আপনার পার্সপেক্টিভ থেকে আপনি একটু মানে বলতেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। ফার্স্ট অফ অল একটু ক্লিয়ার করে নি যে ইটস লাইক আড্ডা, রাইট ভাই? কারো রকম অফিসিয়াল ফর্মাল কিছু না, এখানে কোনো হোস্ট গেস্ট নাই, সবার রিভাবলি তো কোনো হোস্ট গেস্ট নাই। আমরা 3জন মিলে জাস্ট ক্যাজুয়ালি যেরকম আড্ডা দিয়ে এই জায়গায় বসলে সেরকমই আড্ডা দিব। এবং ভাই তো বেশ কয়েকটা টপিকের কথা বললো, আই বিলিভ যে ওই টপিকের বাইরেও অনেক কিছু আসবে, এই কথাটা আমাদের অনেক কিছু উঠে আসবে। তো অসাধারণ একটা আড্ডা হবে হোপফুলি। তো ভাই একটু ক্যালকুলেশনের কথা বলতেছিলেন, আমার কাছে মনে হয় যে ভাই ক্যালকুলেশন আমাদের রিয়েলি ইম্পর্টেন্ট। শুধু আমি বিজনেসের কথা বলবো না, আমাদের ওভারঅল লাইফের কথা যদি আমি বলি, হ্যাঁ মানে ওভারঅল ফিনান্সিয়াল জিনিসপত্রের কথা যদি বলি বা যে কোনো কিছু ডিসিশন, অবশ্যই তোমার একটু ক্যালকুলেটিভ হইতে হওয়া লাগবে। হ্যাঁ, তো এখানে আমার কথা যদি আমি একটু বলি, আমি বহুদিন আগে থেকে আমার এন্টারপ্রেনার জার্নি একদম শুরু থেকে আমি না একটা জিনিস করতাম অন্ততপক্ষে ইয়ারলি। তখন আমার ব্যবসা বাণিজ্য ওইভাবে দেখা গেল যে সেট আপ না, দেখা গেলো ফ্রিল্যান্সিং করতেছি ও সামথিং। বাট 2016-17 সালের কথা বলতেছি, তখন থেকেই না আমি একটা জিনিস করতাম বছর শেষে, মাসে একটা করতাম। কথা যে আমি কত টাকা, আমি হচ্ছে কোন খাত থেকে কত টাকা ইনকাম করছি আর কোন খাতে আমার কত টাকা ব্যয় হয়েছে। এই জিনিসটা আমি আমার বহু কাছের মানুষজনদের দেখছি যারা বিজনেস বা এই রিলেটেড জিনিসপত্র আছে, কিন্তু তারা না এগুলো নিয়ে একদমই উদাসীন। কথা কয়েকদিন আগেও আমি একটা মানে আমার বড় ভাইয়ের সাথে বসলাম, সে হচ্ছে একটা বিজনেসের সাথে আছে, একটা ডিলারশিপ বিজনেস, বাট তার অ্যাকাউন্টসে ঝামেলা, আমাকে একটু ডাক দিল বা কথাবার্তা বলতেছিলাম, সেখানে দেখলাম যে সে টোটালি তার পার্সোনাল এক্সপেন্স সে কত কি করে সে নিজেও জানে না। ঠিক আছে, ওই ব্যবসা করতেছে, ওখান থেকে ভাই টাকা পয়সা নিচ্ছে। আর ব্যবসায় তো আরো মজা জিনিসটা, মানে চাকরি যারা করে তারা তো একটা লিমিটেড টাকা পয়সার মধ্যে থাকে, একটা স্যালারি পায় ওইটাই শেষ। বাট ব্যবসার মধ্যে কিন্তু অনেক টাকা পয়সা রোল হয়। এই রোলের মধ্যে আসলে কোন টাকাটা যে আমি প্রফিটের থেকে নিচ্ছি নাকি কোনটা আমি আমার পুঁজির থেকে নিচ্ছি, এই হিসাবটাই না অনেকে রাখে না। এইটা মনে করে আমার কাছে মনে হয় যে এটা একটা বেসিক জিনিস, যে আগে এই যে এই জিনিসগুলোকে একটু আলাদা করা, যে পার্সোনাল এক্সপেন্স, বিজনেস এক্সপেন্স, আপনার ইনভেস্টটা আমি কত করতেছি, কোন খাতে কত করতেছি, সেখান থেকে কিভাবে কি রিটার্ন আসতেছে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো ভাই এটার তো অনেক ফরম্যাট আছে, অনেক ওয়ে আছে। বাট আমি শুরুতেই যদি কোনো ফরম্যাটে না যাই, শুরুতে আমার মনে হয় যে একটু যার যেভাবে সুবিধা, এবং আমি প্রিফার করি হচ্ছে যতই আমরা এই জগতে এসে মানে রাইট নাও আমরা সবকিছু আমরা এক্সেলে মেনটেন করতেছি, ড্রাইভ ভাবি যাবি সবকিছু মানে ডিজিটালি, বাট
বাট আমি প্রিফার করি যে স্টিল এই জিনিসটা অন্তত পক্ষে হাতে কলমে করলে না খুব মানে ভালো হয়, অন্তত পক্ষে আমার কাছে মনে হয়েছে যে একটা আমি খাতা কলমে একটা ডায়েরি মেনটেন করব, ঠিক আছে, সেই ডায়েরিতে অন্তত পক্ষে আমি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে নোটস রাখবো। যে হচ্ছে অনেক, এটা তো ভাই একটা অ্যাকাউন্টস তো একটা বিগ ডিপার্টমেন্ট, একটা আলাদা ডিপার্টমেন্টই আছে, এবং প্রফেশনালি করতে গেলে তো ভাই অ্যাকাউন্টেন্ট লাগবে। আপনি হয়তো অ্যাজ এ সিইও বা অ্যাজ এ ফাউন্ডার আমরা কিন্তু দেখা গেলো যে প্রত্যেকটা জিনিসেরই আমাদের বেসিক জানা লাগে, তাই না? বাট যদি সেটাকে প্রফেশনাল লেভেলে করা লাগে সেটা তো ভাই অবশ্যই আমার অ্যাকাউন্টেন্ট লাগবে। কিন্তু আমি সেটার কথা বলতেছি না, তার আগের ধাপের কথা বলতেছি। তার আগের ধাপে মাস্ট বি আমার মনে হয় যে এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো দিয়ে শুরু করা উচিত। আপনারা কিভাবে করেন নিটু ভাই? আপনি মানে বেসিক্যালি আপনার যদি ক্যালকুলেশনে জার্নির কথা বলি, আপনি এই জিনিসটা এখন পর্যন্ত কিভাবে করতেছেন বা শুরুটা কিভাবে করছিলেন? শুরুটা অ্যাকচুয়ালি কি এখানে ক্যালকুলেশনটার আপনি একটা পার্সপেক্টিভে বলছেন, যদি আমরা যদি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক বা অ্যাকাউন্টস বা ক্যালকুলেশন ওইটা যদি চিন্তা করি, ম্যাথ যদি আসি, তাহলে এটা আমি মোটামুটি অনেক আগে থেকে একটা ক্যালকুলেশনটা আমার মতো করে আমি রাখি। হ্যাঁ, যে আছে না যে এটা এখানে, এটা এখানে, এটা এই অ্যামাউন্টের, এটা আর হচ্ছে টোটাল আমার প্রফিটেবিলিটি ক্যালকুলেশন, যেটা লস অ্যান্ড প্রফিট ক্যালকুলেশনটা, এটা আমরা যেহেতু মাইক্রো সেলস করি, কিভাবে আপনার আজকের দিনেই কিন্তু সেল হয়ে গেছে, রাইট? সো আজকের দিনে রেভিনিউ আর্ন হচ্ছে, দেখেন আমাদের রেভিনিউ কিন্তু মান্থ এন্ডে বড় পার্টি থেকে বড় কোনো মানে ইয়েতে আসতেছে, রেগুলার আমাদের প্রত্যেক দিন টাকা আসতেছে, ঢুকতেছে, বের হচ্ছে। সো আজকে কি অ্যাকচুয়ালি আমি প্রফিট করতে পারলাম কিনা, সো ফিসের ক্যালকুলেশনটা আমরা প্রত্যেক দিনও করা উচিত। আদারওয়াইজ আমার কাছে একটা ফিল থাকবে, ভাই আমি ধরেন 1,000 টাকা করে প্রত্যেক দিন প্রফিট করতেছি, তাহলে আমি একটা ক্যালকুলেট করতে পারবো, ভাই আমার তো 30,000 অ্যাপ্রক্সিমেট আসবে মান্থলি, সো আই ক্যান এফোর্ড 10,000 অ্যাজ অ্যান ওভারহেড। এর বেশি কিন্তু আমি এফোর্ড করতে পারবো না। বাট আমি ধরেন হচ্ছে আরে বিক্রি তো হচ্ছে 20,000 30,000 টাকা হয়তো আমার ব্যাংকে ঢুকতেছে, অ্যাকচুয়ালি প্রফিট কত। সো এই জন্য এটা প্রত্যেক দিন রাখি আমি নর্মালি একদম সব আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেট করতে পারি, কখনো আমরা 100% করতে পারবো না, যে অ্যাকুরেট করতে পারবো না, বাট অ্যাপ্রক্সিমেট আপনার একটা ফরমেশনে একটা ফরম্যাট যদি থাকে, হ্যাঁ। সো ভাইরও আছে, ভাইরও ওই যে ওই আপনার ইনোভেটর একটা ক্যালকুলেশন কিন্তু আছে, এটা আমি দেখছি। সো অ্যাপ্রক্সিমেটলি সেম জিনিস যে আপনি বের করে ফেলছেন প্রত্যেকদিন, এই ওইটা থেকে আপনার বের আসবে। একটা গেল, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আমি আর পার্সপেক্টিভ আরেকটা আছে, এটা জাস্ট আমরা যেটা বললাম, আপনি আর আমি সিমিলার একই পেজে কথা বলছি। এটা হচ্ছে ম্যাথ অ্যাকাউন্টস ক্যালকুলেশন, নাম্বার এর বাইরে একটা ক্যালকুলেশন আছে যেটা হচ্ছে মাইন্ডেড। এটা কাইন্ড অফ আইডেন্টিটি টার্গেট, যে আমি একটা ব্যাক ক্যালকুলেশন, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতো একটা ব্যাক ক্যালকুলেশন, ধরেন আমি এই বছর 1 লাখ প্রোডাক্ট ডেলিভারি করব। আচ্ছা, ওকে, এখানে এমন না যে টাকার অঙ্ক, বা এখানে এটা না যে আমার যে গোল, স্বপ্ন, আইডেন্টিটি, বিলিভ, যাই বলেন, যে কোনো নামে অনেকে অনেক কিছু বলবে, আমি 1 লাখ প্রোডাক্ট ডেলিভারি করব এই বছর, তাহলে আমার হাতে সময় আছে 365 দিন, মানে হচ্ছে এটা। এখন এইটাকে আমি এবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করব, ক্যালকুলেশন করে থাকবো, পার মান্থে কত লাগবে, পার ডেতে, হ্যাঁ পার ডে কত লাগবে, এটা একটা ক্যালকুলেশন আছে। এখন এটার জন্য আমি কাজ কি করব, একটা তো ক্যালকুলেটেড হয়ে গেল ম্যাথে, যে আমার 1 লাখটা কি আমার আসলে স্বপ্ন, কি আমি কি একদম ইগার টু ডু, আমি পাগলের মতো এটা আমার অ্যাচিভমেন্ট লাগবেই, ব্যাপারটা এমন যদি হয়, দেন ওইটা আমার মেইন ক্যালকুলেশন। কারণ হচ্ছে একটা ক্যালকুলেশন হচ্ছে আফটার দ্য বিজনেস, আরেকটা ক্যালকুলেশন বিফোর দ্য, রাইট? আমরা যেটা বলি যে এতক্ষণ বলছেন টাকা পয়সা খরচ করব, কোথায় করব, ঠিক আছে, এটা আমার টাকা না ব্যবসার টাকা, এটা কোনটা? আফটার দ্য বিজনেস। তো বিজনেসই হচ্ছে না। না, আমি শুনতে কিন্তু একটা কথা বলছিলাম যে হচ্ছে ভাই ক্যালকুলেশন আমাদের লাইফ লং সব জায়গায় ক্যালকুলেটিভ ওয়েতে আগানো লাগবে। হ্যাঁ, সেটাই। সো এখানে একটা ব্যাপার হচ্ছে, বাট ডিরেক্ট চমৎকার একটা পার্সপেক্টিভ দিছেন ভাই। আফটার দ্য বিফোর দ্য বিজনেস। আর বিফোর বিজনেসটা কি করবো আমরা? বিফোর বিজনেসটা হচ্ছে এই যে 1 লাখ, ধরো আমি নাম্বারের কথা বলতে ভালো লাগে, মানুষ রিলেট করতে পারে হয়তো আমি আমার ইয়াতে। তো এখন এটার জন্য আমি কি করতে পারি? এটার জন্য আমার যে কোনো মূল্যে করতে হবে কিনা, এটাকে আমি ফাইন টিউন করি ব্রেইনে। এটাকে ওই লেভেলের স্বপ্নে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, যেটা আসলে ভাই আমি আমেরিকা যেতে চাই, গ্রামের একটা চাস্তো ভাইকে আপনি যে জিজ্ঞেস করবেন, ইন্ডিয়ার যাওয়ার অ্যাবিলিটিও নাই, ও আমেরিকা পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখবে, কারণ এমনি দেখে এটা ফেক স্বপ্ন, হাউ ক্যালকুলেটেড স্বপ্ন, হাউ নাই ওর কাছে, হাউ না। এখন যে আমি যাব, হ্যাঁ, এই ভাই গুড পয়েন্টটা ধরছে। আমি ওই 1 লাখের রিয়েল স্বপ্নটাকে হাউটা যে বের করি না, এইটা একটা বড় ক্যালকুলেশন।
পারফেক্ট। এক্সিকিউশন কেমনে করব কেমনে এখন বলেন যে আমি কি তেল বিক্রি আপনার মানে আমি কি তেল বিক্রি করব, ঘি বিক্রি করব, সরিষা তেল বিক্রি করব, আর আমি ক্লথিং বিক্রি করব, কি বিক্রি করব, ওইটা ম্যাটার করে না তো। ওই ক্যালকুলেশন হইলে আদারওয়াইজ কি জানেন, আমার জীবন ঘি বেচে চলতে হবে এমন একটা ফিল চলে আসে, তখন কি হয় জানেন, ওই 1 লাখ থাকে না, ঘিটা কি হয়ে যায়, ঘিটা তখন যদি দেখতেছি 5,000-এর বেশি আমি যাইতে পারতেছি না, আমি স্যাটিসফাইড হয়ে গেছে, ভাই ঘি তো 5,000-এর উপর যায় না, 1 লাখের সব গুড় বেশি তেলে। গুড় বেচি অথবা 1 লাখের স্বপ্নটা আপাতত বাদ দিই। মানে সরি, আপনি তো বললেন মানে ওই পার্সপেক্টিভে যে যার কাছে ওইটা নাই, মানে ওই যার কাছে ওইটা না সে কি করবে, বাদ দিয়ে, আগামী বছর ট্রাই করবো। আর যার কাছে ওইটা আছে যে না, তাইলে আমি আর কি প্রোডাক্ট। আর কি করবো, আমার মন চাইছে আমি এটা বিক্রি করবো, ওটা বিক্রি আমি যেভাবেই হোক ব্যাকআপ প্ল্যান রেডি রাখবে আর কি, অলওয়েজ, কারণ ওই স্বপ্ন আজকে ঘুমাতে দেবে না। So, এটা ডিজায়ার। হায়ার পার্সপেক্টিভটা একটু হ্যাঁ, এখন ভাই রিচ ভাইয়ের কাছ থেকে তো আমরা অবশ্যই জানবো। সো ক্যালকুলেশনের ক্যালকুলেশনের আপনি কিভাবে ভাই আসলে ক্যালকুলেশন একটা বিশাল বড় একটা মানে জায়গা, মানে ট্রুলি। তো এই জন্য আসলে যেহেতু আমাদের আড্ডা, তো আমরা এই আড্ডাতে ক্যালকুলেশনের পার্সপেক্টিভ এক একজন এক একটা জায়গা থেকে বলবো, দ্যাটস ওয়াই আমাদের আড্ডা। না, এই জায়গায় আরেকটা জিনিস বলি ভাই, আজকে অডিয়েন্সটা বলতে চাচ্ছে তরকারি তরকারি বোঝা যাইতে হবে, অসুবিধা নেই, সাহসে কি মিল লাগা বা রুজু কথা নেই। যা মানে যার যেটা পার্সপেক্টিভ হইতে পারে, আমি দ্বিমত করতে পারি, ভাই দ্বিমত করতে নো পারি। ইস্যু, দ্বিমত থাকলে আমি আমার পার্সপেক্টিভ ক্লিয়ার করবো আপনাকে ডেফিনেটলি, আমি কেন এটা ভাবছি। তো আসলে ভাই মেন ব্যাপারটা যেটা, ফাউন্ডার্স এর মাথায় কি চলে, মানে সবাই বললাম সামনে কি রেজাল্ট দেখে এটা ম্যাটার বললাম না, বিহাইন্ড এ মাইন্ডে কি চলে এটা হচ্ছে সব থেকে বড় ম্যাটার। তো ভাই যেটা একটা ক্যালকুলেশনের গুড পয়েন্ট বলছে, আপনি একটা ক্যালকুলেশন অনেক গুড পয়েন্ট একটা বলছেন ভাই। অ্যাকচুয়ালি দেখেন, আমি যদি মানে মানে যারা উদ্যোক্তা যারা মানে একদম রিয়েল টাইম কি ফেস করে দেখেন ক্যালকুলেশন নিয়ে আমি যদি বলি, ধরেন আমি 300 সেল করতে চাই, বা আমার সেল 50টা ছিল, আমি ডলার মারলে 300 সেল হয়ে যাচ্ছে। আমি তো 300 সেলের জন্য ডলারটা মারলাম, বাড়াইলাম, কিন্তু তারপরের রেজাল্টটা কি, না হইলে না হইলে একটা ব্যাপার আর হইলে একটা ব্যাপার, মানে বুঝছেন পার্সপেক্টিভ। মানে না হইলে তো একটা ব্যাপার আছে যে ভাই আমার তো ডলার লস হবে, কিন্তু হইলে কি হবে তার মাথায় কি ক্যালকুলেশনটা ক্লিয়ার আছে। এখন তার মানে তো টাকা না, না এখানে হইলে যেটা ঘটবে, তার 50টা সোর্সিং অ্যাবিলিটি ছিল, ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি ছিল, তার কি 300 অ্যাবিলিটি আছে, তার কি 300 অ্যাবিলিটি টিম আছে, আমি বোঝাতে পারছি, তার 300 অ্যাবিলিটি, ওই অর্ডার কনফার্ম করা অ্যাবিলিটি আছে, ওই প্রসেস করা অ্যাবিলিটি আছে, স্টক করা অ্যাবিলিটি আছে, মানে বুঝছেন এগুলো ক্যালকুলেশন। তো বাট এরপরে তার আমি ওই 300টা সেল করলাম, এরপরে 300টা সেল এই কনসিস্টেন্সি আমি ধরে রাখবো কি করে, এটা না থাকলে কি হবে, এই ক্যালকুলেশনটা কি তার মাথায় আছে। 300 সেলের টিম আমার সেল হচ্ছে, বাড়াই ফেললাম, কিন্তু বাড়াই তো ফেললাম, আবার সেল চলে আসে 20টাই, আর তুলতে পারতেছি না। এই যে মানে 300-র পরে যে ডাউন হইলে কি করব, এই ক্যালকুলেশনটা কি তার মাথায় আছে, যে রিকভার কেমনে করব, ব্যাকআপ কিভাবে করব, এখান থেকে এক্সিট কিভাবে হব, এটা হচ্ছে মেন পয়েন্ট। গুড পয়েন্ট ভাই, একদম আপনি অ্যাকচুয়াল পয়েন্টটা ধরছেন। যেটা মানে প্রতিদিন আমি যদি বলি এটা ফেস করে ম্যাক্সিমাম উদ্যোক্তাই, বুঝছেন, মানে ব্যাপারটা হচ্ছে তারা কাজ করে কিন্তু তারপরে রেজাল্টটা কিভাবে এখান থেকে বাইরে হবে এটা আর ভাবে না। দ্যাটস ওয়াই দেখবেন অনেকেরই অফিস বড় হয়ে যাচ্ছে, টিম বড় হয়ে যাচ্ছে, পরে দেখবেন আবার বিক্রি হয়ে যাচ্ছে, নাইও হয়ে যাচ্ছে, থাকতেছে না। তাহলে কি দুই দিকের ক্যালকুলেশন তাই, আমি বাড়লে কি করব, কমলে কিভাবে কমলে কি করব, এটাও- বাড়লে কি করব, কিভাবে করব, ব্যাকআপ প্ল্যান এবিসি, যদি আমার এটা না থাকে কি করব, থাকলে কি করব। কারণ আমি যদি এখন বলি ভাই আমাদের সিজনাল অনেক বিজনেস আছে, রাইট, যেমন সিজনাল আমি যদি বলি কিছুদিন আগে শীতকালে গুড় গেল, এখন ঈদের সময় সেমাই যাচ্ছে, ভাই সিজনে তো অনেকেই ধরেন সেল করতে গেলে ভাই ডেভেলপ আপনি পার ডে 300+ সেল করতে চান, আপনার তো ভাই কি লাগবে, টিম লাগবে। আপনি তো টিম ছাড়া ভাই রকেট মানে দিয়ে তো পড়াইতে পারবেন, আপনার লাগবেই, আপনার প্যাকেজিং টিম লাগবে, আপনার সেলস টিম লাগবে, আপনার সোর্সিং টিম লাগবে, ভাই লাগবে তো, প্রসেসিং করার জন্য সবকিছুই লাগবে। হিসাব না ভাই ওটা অ্যাকাউন্টসের মেইন পার্ট, ওটা আমি বাদই দিলাম, ঠিক আছে। বাট ধরেন আমি একা করতেছি, আমার পকেটে টাকা ঢুকতেছে, আমি ইটস ওকে, আমি যদি টাকা না বের করি, আমার টাকা ভাই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বের হওয়ার কোনো অপশন নাই, কিন্তু আমার এই যে জায়গাগুলা মানে এই জিনিসগুলো তো লাগবে। এখন সেমাইয়ের সিজন শেষ হয়ে গেল, ঈদ শেষ, তারপরে আমি জানি না, কিন্তু আমার টিম ফিক্স কস্টিং আমার হয়ে গেছে, আমার ফিক্স কস্ট মাসে 4 লাখ টাকা। এটা নিয়ে ভাই, ওই যে আমি আমাদের লাস্ট মিট আপে ভাই একটা ভিডিও বানাচ্ছিলাম না, মিস্টেক, তো এটা নিয়ে ভাইয়ের কাছে শুনছিলাম, ভাই এই অ্যান্সারটা দিছিল যে হচ্ছে এই যে মানে উইদাউট ক্যালকুলেশন হচ্ছে বড় টিম সাইজ করে ফেলা। এটা নিয়ে ভাই তো মানে প্রচুর ভুগছে, এবং আই বিলিভ যে অনেকে এরকম আছে যে উইদাউট ক্যালকুলেশন অনেকে দেখে দেখা গেল যে আপনারা আমি দেখতেছি দেখে যে ভাই জোস অফিস এদের মানে জোস টিম, ওকে আমিও এখন তাহলে টিম দিই, অফিসটা সাজাই, এই করি সেই করি, ভালো লাগে। এবার দেখা গেল যে ভাই
ধরা খেয়ে বসে হয়েছে ইনভেস্ট করে। এই জিনিসটা ভাই মানে এই জিনিসটার মানে 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 কেমনে এই জিনিসটা থেকে পাবলিক দূরে থাকবে? ভাই এর মাঝে মোমেন্টও কথা বলি না। আমরা ওই যে আপনি বললেন না, আমরা তো ফাও কথা বলি না ভাই। আমরা প্রত্যেকে বলতেছি যে বলেন না ভাই এটা তো আমরা ধরা খাইছি, প্রত্যেকটা লোক ধরা খেয়ে তারপর কথা বলছি জানি আমার লাইফে ছিল। নিজের টাকা ভাই, নিজের পকেটের টাকা। নিজের পকেটে আপনার বলেন তো এই যে প্রবলেমটা বলেন, এই টিম রিলেটেড সমস্যা আপনি ছিলেন না? আমি ছিলাম। মেইন প্রবলেম ছিল আমার, মানে মেইন প্রবলেম ছিল। কারণ আর এই জন্যই নিজেদের বলতেছি, মানে আমাদের আসলে আড্ডাটা দেওয়ার উদ্দেশ্যটা বললাম, আমাদের যারা মানে উদ্যোক্তা ভাই ব্রাদার আছে তারা আমাদেরকে ফলো করে, তারা আমাদের রেজাল্ট দেখে বাট ব্যাকিং দেখে না, আমাদের চ্যালেঞ্জ দেখে না, আমাদের যুদ্ধ দেখে না, আমাদের পেইন দেখে না। তাদের দেখা উচিত, তাদের বোঝা উচিত। দ্যাটস ওয়াই আমরা ফাউন্ডার্স আড্ডা শুরু করছি, যে আমাদের আসলে ভেতরে কি চলে, ভেতরে কিছু কি করা উচিত, কি করলে আসলে আপনি সেফ থাকবেন। ভাই উদ্যোক্তা হয়তো সবারই ভালো লাগে, সবাই ফ্রিডম চাই, বাট আসলে কি উদ্যোক্তা মানে কি ফ্রিডম? হ্যাঁ, উদ্যোক্তা মানে ফ্রিডম আমাদের দেখলে মনে হয়, বাট এর পিছনে 6 বছরের জার্নি আছে ভাই 99% হচ্ছে হাসেল, 1% ফ্রিডম। ভাই। এটারে আমি মানে নরমালি দেখেন, ফ্রিকিং গুড। মানে আমাদের উদ্যোগ মানে জন্য এই জিনিসটা যে ফ্রিডম আর এটা একটা না এটাই বলতে তর্ক। চাই। তাহলে অনেকে পাও জিজ্ঞাসা করে কি তাহলে ভাই এত যখন কষ্ট কেন করতেছেন? ভাই মজা লাগে ভাই, আমার কাছে এই জন্য করতেছি, এটা তোমার জন্য না। 6 বছর ধরে ধরেন বলেন আপনি মানে কোনো মনে করেন যে অফিসের টাইম নাই, কোনো মানে ঈদ নাই, কোনো ধরেন ফেস্টিভ্যাল নাই, কিচ্ছু নাই, 24 ঘন্টা আপনি কাজের মধ্যে। এখন অফিস টাইম বাদ দিয়ে এখানে বসে পডকাস্টও করতেছেন, এইটাও তো একটা ফ্রিডম, রাইট? আদারওয়াইজ আপনি যদি যে আপনি তো ইঞ্জিনিয়ার ছিলেন, রাইট? আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করতেন, আপনি এখন থাকতেন অফিসে, কখন বেরোবেন ইফতার? না আমি এই জায়গাটা যেটা বললাম সেটা হচ্ছে যে ইটস অ্যাবাউট চয়েস। অনেকেই না এটাও তার ভালো লাগবে না, এটা ভালো। তার কাছে মনে হবে যে না আমি ভাই একটা নির্দিষ্ট টাইমে ওই অফিসে যাবো, নির্দিষ্ট টাইমে ইয়ে করবো। এইটা সুন্দর সিমসাম জীবন। অনেকেই আবার এই যে বিজনেসের টাইমে যে পেইনটা, এই পেইনটা আবার অনেকে কিন্তু ভাই নিতে পারে না শুরু করার পরে। এবার পেইনের কারণে ধরেন আমাদেরকে দেখে অনেকেই তো চায় যে ভাই এরকম একটা লাইফ কাটাবো, এরকম ফ্রিডম থাকবো, এরকম ঘুরতে যাব, এটা। বাট আমার কথা হচ্ছে যেটা, যে ভাই এটার জন্য ব্যাকএন্ড আছে। ধরেন আমি যদি বলি, মানে অনলাইনে একদম ওতপ্রোতভাবে লেগে থাকছি 6 বছর। এই 6 বছর আগের হিস্ট্রিও আছে, মানে 2008 সাল থেকে আজকে কত 26। তো এই যে একটা বিশাল যে একটা জার্নি, তা ভাই এই জার্নিটা ওই জায়গা থেকেই এক্সপিরিয়েন্স গেদার করে করে একটু 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 করে বিল্ড হয়ে, নলেজ গেইন করে, এক্সপিরিয়েন্স গেইন করে, স্কিল সবকিছু করে, ওই অভিজ্ঞতার আলোকে আজকে অনেক কিছু ধরেন আমি চোখে দেখেই যে ক্যালকুলেশন ডিসিশন করতে পারি, সেটা অনেকের ক্ষেত্রেই পসিবল না। যেমন এই যে আমি লাস্ট আমাদের যে ডুমিনোস ক্লাবের যে লাস্ট মিট আপটা গেল, আমাকে আবার রাফি ভাই কোশ্চেন করছে, ভাই আপনাকে আমি একদম রিসেন্ট আপনার নিউজে একটা ইয়ে করলেন, তো এখানে আমি দেখলাম মাত্র শুরু করলেন, বাট হাউ ভাই এত তাড়াতাড়ি আপনি কিভাবে ভাই এত বড় টিম বানাবেন সেকেন্ড ইয়েতে আপনার কেমন ভাই, এটা তো মানে কিভাবে করলেন আপনি? ভাই কিভাবে করলাম তার ব্যাপার আছে, আমি তাকে কয়েকটা জিনিস ব্রেকডাউন করছি। যে আমার প্রথমত মেইন ক্যালকুলেশন ছিল আমার টিমগুলোকে আমি মানে বিভিন্ন জায়গা থেকে আমি টান দিছি, প্রত্যেকে এক্সপার্ট আমি জানি, বাট অ্যালাইন হয়ে এক্সপার্ট কিনা এটা আমাকে ফার্স্ট টার্গেট ছিল এদেরকে অ্যালাইন করা। অ্যালাইন হয়েছে, দেন আমার কনফিডেন্স বিল্ড করা যে ওরা সেল ক্লিয়ারলি করতে পারতেছে কিনা আমি যা দিচ্ছি, এবং ওরা কনফিডেন্টলি করতে পারতেছে কিনা। মানে আমি প্রফিট করতেছি কিনা আমি কোনো ফোকাস ওখানে দিই নাই, বাট আমাদের হয় কি আজকে সেল শুরু করেন, কালকে আপনার এক্সেপশনাল প্রফিট হচ্ছে কিনা, এই যে আমি ফোকাস দিলাম, আমার ফার্স্টে অ্যালাইন করলাম, সেকেন্ডে ফোকাস দিলাম। এইবারে যেহেতু আমার সেল হচ্ছে, তাহলে আমার সিস্টেম যে আমার প্রোডাক্ট ঢোকা থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত, বের হয়ে টাকা এসে ক্যালকুলেট হয়ে প্রফিট না লস হচ্ছে এই পর্যন্ত একদম ক্লিয়ারলি এই সিস্টেমটা আমি তৈরি করা হচ্ছে আমার থার্ড লেয়ারের ফোকাস ছিল। তো আমি এই সিস্টেমটা বিল্ড করে ফেললাম। তাহলে বিল্ড যখন করলাম তাহলে আমার কি হলো, মানে বুঝছেন, আমার টিম অ্যালাইন, আমার ফোকাস ক্লিয়ার, এবং তারা সেল মানে প্রোডাক্ট আসা মাত্রই বের হয়ে যাচ্ছে। বের হওয়ার পরে এই যে টোটাল যে সেলসের যে টোটাল ক্যালকুলেশন, প্রোডাক্ট আসা, ডেলিভারি হওয়া, টাকা ঢোকা, সোর্সিং হওয়া, টোটাল এই সিস্টেম আমার ডেডিকেটেড টিম ভাবে রেডি করে সিস্টেম রেডি করা। তো এরপরে দেখেন আমার প্রফিটটা লস আমার ক্লিয়ার। তো আমার এখন মেইন প্ল্যান, এখন আমার ক্যাশিফাই হওয়ার করার প্ল্যান, এখন আমার প্রফিট করার প্ল্যান, এখন আমার প্রফিট করার জায়গা, সেটা আফটার 8 মান্থ 6 মান্থ। আর এইটার এখন আমি 6 থেকে 8 মাসে পারছি, কারণ বিহাইন্ড আমার 6 বছরের জার্নি আছে, অভিজ্ঞতা আছে। ওই প্রত্যেকটা অভিজ্ঞতার আলোকে ওগুলো তার আমি করতেছি না বলবো না। দ্যাটস ওয়াই আমার ফোকাস দেখছেন। বাট এই 8 মাস তো একটা উদ্যোক্তা ওই কবে পাবো ওই ক্লিয়ারিটি তার কাছে নাই, এই ক্যালকুলেশনই তার কাছে নাই, কি লাগবে সেটা কি লাগবে সে জানে না। তাহলে তো সে এক্সপেন্সই করবে না, তার ফিক্স কস্টে সে হাতই দিবে না, সে তো টিম নিবে না, সে অফিস নেবে না, সে সিস্টেম বিল্ড করবে না, কিন্তু আবার আমাকে দেখে সে ফলো করবে।
আমার মতো সে হতে চাবে, আমার মতো সে হইতে চাইলে তো হবে না। এই আপনার জায়গাটা আমি confidence ভাই থাকবে না। একটু মানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। দ্বিমতে এটা পোষণ করতে চাই ভাই, মানে আমার ক্যারিয়ারটাও না শুরু হয়েছিল 2012 সালে। বাট আলটিমেট যে সাকসেস, আমি ওভারঅল সবকিছুতেই কম বেশি সাকসেস পাইছি, টাকা পয়সা কামাইছি। বাট এই যে বড় করা বা এই যে সামনে একদম পুরো স্টেবল ভাবে আগানো ইত্যাদি, সেটা তো আসছে ন্যাচারালস বাই রাখির পরে বা কমার্স জার্নির পরে, হ্যাঁ 21-22 সাল থেকে। বাট রাইট নাও না ভাই টাইম বদলাইছে, মানে আমাদের 10-12 বছর লাগবে বলে সবার যে 10-12 বছর লাগবে তা না। বহু মানুষ কিন্তু এখন দেখেন আপনি, এই ফর এক্সাম্পল জিয়াদের এক্সাম্পল দেখেন, কত ইয়াং এজে কত সাকসেস হয়ে গেছে, বা আরো আমাদের সাথেও তো কতজন আছে না। আছে, অনেকে আছে। তো আপনার কাছে কি মনে হয় ভাই, যে ভাই যেটা বললো যে মানে কত দিনে মনে করেন যে আপনি সাকসেসের, এটা সবার কি এত টাইম লাগবে? না, এটা দ্বিমত, আপনার যেটা একটা দ্বিমত না, অ্যালাইন। আমি আপনি দুজনকে অ্যালাইন করি এবার। বলেন ভাই। ভাই যেটা এখন জানে, এখন যেটা বলতেছে একদম 100% শিওর যে আমার এই মডিউল গুলোতে কাজ করলে কাজ হয়ে যাবে, এবং হচ্ছে এটার জন্য ক্লারিটি। আপনি এখন বললেন যে ভাই আমি এত এক্স নাম্বার অফ আমি সেল করতে চাই, হ্যাঁ। এটার জন্য ভাইয়ের মাথা চলে আসবে, আবার একটা মিডিয়া বাইর লাগবে, একটা ধামধাম চলে আসবে। ক্লিয়ারিটি, হ্যাঁ। এইটা ওনার ওই জার্নি থেকে আসছে। ওকে। যখন এটা জার্নিটা ওনার অটোমেটিক, ওনার নসিবে ছিল, ওনারটা আসছে। হ্যাঁ। এখন জিয়াদের কথা উঠাইলেন, আরো ইয়ং আরো young অনেক আছে। ডিসি একদম ডিসিতেই আর্নিং মেম্বার জিয়াদ। হ্যাঁ, সো এই যে ওরা সময় নিচ্ছে কি 1-2 বছর 3 বছর হ্যাঁ, এর মতো এর হয়ে মধ্যেই গেছে, অনেকের আছে 1 বছর পরে হয়ে গেছে। এটার রিজনটা কি জানেন? আমি লাস্ট এপিসোডে বলছিলাম কি শিখতে হবে না এটা জানতে হবে। তারা রাইট থিংস লার্ন করছে, আচ্ছা আচ্ছা, রাইট টাইমে রাইট রাইট টাইমে রাইট থিং। এখন রিচ ভাই বলতেছে, আমরা বলতেছি, আমরা কি বলতেছি বারবার এটাই বলতেছি ভাই, রাইট যে টাইমিং আর কি ওভারঅল। আমরা বারবার এটা বলতেছি, আমরা যা করছি এক্স্যাক্টলি ওই জিনিসটা বলতেছি, বুক থেকে পড়ে এসে কিছু বলতেছি না। প্রত্যেকটা আমার লাইফ, আপনার লাইফ, আপনাদের লাইফে হয়েছে, রাইট? এখন এইটা যে প্রপারলি রিসিভ করবে সে বেটার কাজ করতে পারবে। ইয়ং এজ যারা আছে 6 মাস 1 বছরে অনেকে ভালো সাকসেস, ও লার্ন করছে বুঝা, ও বুঝে ইমপ্লিমেন্ট। আর আমরা কিন্তু এই যে কথা আজকে আমাদের যে ডিসকাশন 6-7 বছর আগে এগুলো কিন্তু ছিল না, মনে ভালোই না, আমি বুঝতামই তো না এই সিচুয়েশন গুলো। আমাদেরকে এখন স্ট্যান্ডার্ড লার্নিং দিছে সবাই, যারা এই করছে ওই বিভিন্ন ভাবে আমরা নিচ্ছি স্ট্যান্ডার্ড। ভাই হয় ধরা খায় শিখছি, ডেফিনেট ধরা আমরা যে কথাগুলো বললাম এগুলো তো ভাই ধরা বহু টাকা লস করার মানে রেজাল্ট বলতেছি, আমি অভিজ্ঞতা বলতেছি। মানে লস করার মানে হিউজ টাকা, হিউজ অ্যামাউন্ট টাকা। ভাই ওই জায়গাটা একটা জিনিস, একটু একটা পয়েন্ট আমি একটু মানে ক্লিয়ার শুনতে চাই। সেটা হচ্ছে যে ভাই আননেসেসারি এক্সপেন্স, মানে দুজনের কাছেই শুনতে চাই। আননেসেসারি এক্সপেন্সটা একটা অনেক বড় ফ্যাক্টর মানে বিজনেসে লস করার, বুঝতে পারছেন, এবং দিন শেষে একদম বন্ধই করে দেওয়া। এই আননেসেসারি এক্সপেন্সটা ভাই আমরা মানে কিভাবে আইডেন্টিফাই করতে পারি এবং কিভাবে ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারি? আননেসেসারি এক্সপেন্স ভাই যদি অ্যাড করতে চাও। তো যেটা বলতেছিলাম যে ফোকাস, এখানে দ্বিমতের জায়গা যেটা আসছে, তো ব্যাপারটা হচ্ছে ভাই ওই যে বললাম এর আগের ফার্স্ট এপিসোডে আমি আর ভাই আলোচনা করছিলাম যে আমি আমার কথাগুলাতে ভাই আরো মানুষ দ্বিমত না আরো কনফ্লিক্ট হইতে পারে, বাট আমার পার্সপেক্টিভ এটা রাইট ছিল। ইভেন এটাই না ভাই বলার পরে কিন্তু আমিও এটা একমত হয়ে গেছি, ভাই যে দুজন দিয়ে অ্যালাইন করি। আমি এটাই ভাই, এটাই তো আড্ডা। ব্যাপারটা হচ্ছে যে আপনি বলতেছেন আর আমি অ্যালাইন হব না, কিন্তু আপনার প্রতি রাইট বলা রং না। দুজনের তো রাইট। এইটাই আমরা বোঝাতে আছি যে আমরা ফাউন্ডার্সের জায়গা থেকে এই যে আমরা আড্ডাটা দিচ্ছি, এখানে মেন লার্নিং এইটাই। মানে আমার কথা শুনে আরেকজন ইমপ্লিমেন্ট করলে যে বাস খাবে, মানে ডাইরেক্ট বলতেছি বাস খাবে, এই বাসটা কেন খাবে এটাই বলতেছি। কারণ আমি এখন বলতেছি ভাই একদম পুরো জায়গা হতো, মানে ভাই বলেন কনফ্লিক্ট, কিন্তু সে তো আমার কথা ভাই আমার কপি করে বসে আছে। আমি বলছি মানে এটাই মানে রাইট। ভাই এটা রাইট, আমার সিচুয়েশন, আমার পজিশন, আমার লেভেল, আপনার না। হ্যাঁ সেটাই, সবার জন্য না। কিন্তু আপনি তো ভাই কপি করে বসে আছেন, তা বাস তো আপনিই খাবেন, এবং এইটাই বাসই সবাই খাচ্ছে এবং খেয়ে যাচ্ছে রাইট নাও। তো এটার তাহলে দোষ কাকে দিব? ওই যে বললেন ভাই কোনটা লার্নিং করতে হবে না এটা জানতে হবে। এটা বোঝাতে পারছি? অনেক গভীর কথা, মানে যে বুঝবে Definitely. তার জন্য অনেক গভীর কথা। ভাই তাহলে একটা সাজেশন দিই, বুঝছেন? জি। তো যেই সাজেশনটা যদি আপনি ফলো করেন তাহলে আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনি আপনার লেভেলের জায়গা থেকে ইনশাল্লাহ মানে আপনার টাইম ও টাকা লস করবেন না। তো মেইন ব্যাপারটা দেখেন, আমরা যারা যেহেতু মানে ইন্ডাস্ট্রি ওপেন, আমরা ওপেন, সবাই ওপেন, তবে লার্নিং প্ল্যাটফর্ম ওপেন। লার্নিং প্ল্যাটফর্ম যেহেতু ওপেন, তাহলে আপনার মানে মনে হয় যে সবকিছুই আমার শেখা দরকার। এবং বর্তমান যেটা মানে উদ্যোক্তারা যেটা করে সবকিছুই শেখে, সবকিছু ইনপুট নেয়, কিন্তু প্রবলেম যেটা তার স্টেজ, তার লেভেল সে ফলো করে না। যেমন আমি যদি ক্লিয়ারই বলি যে দেখেন একটা ক্লাস 1 এর একটা বাচ্চা, সে এখন 10 এর লার্নিং করতেছে,
সে 5 এর লার্নিং করতেছে, সে ইন্টারের লার্নিং করতেছে, তাতে তো কোনো বাধা নাই। এখন যদি সে অ্যাপ্লাই 1 থেকে যদি ওই যে 10 এর যে লার্নিং, 10 এর যে ফিল, ওইটাতে এখন 1 এ বসে পাইতে চাই, ওই অনুযায়ী যদি তার ডিজায়ার এখন ক্রিয়েট হয় এবং কিন্তু তার ক্যাপাবিলিটি নাই, তাহলে কি হবে? তাহলে কি আসলে সে ওই যে তার যে ডিজায়ারটা এবং তার যে অ্যাকশনটা সে যদি এখন নেয় 1 থেকে, তার ক্যাপাবিলিটি নাই, তাহলে কি সে ফেল করবে না পাস করবে? ব্লান্ডার করবে। ব্লান্ডার করবে না। তার এই ব্লান্ডারটাই সবাই করতেছে, দ্যাটস ওয়াই তার টাকা এবং সময় দুইটাই, সাথে একটা বিগ অ্যাচিভ মানে বিগ একটা জিনিস নষ্ট হচ্ছে, কনফিডেন্স। বিগ, আমি টাকা সময়ের থেকে সব থেকে মূল্যবান যে জিনিসটা বলবো কনফিডেন্স। কারণ এরা ফার্স্টের লেয়ারে যখন এই মানে শুরুতে যে কনফিডেন্সের ধাক্কাটা খাচ্ছে, এই ধাক্কা বা রিকভারি করতে অনেকেই খবরে যাচ্ছে। কারণ এখানে কয়েকটা জিনিস ঘটতেছে, এর সাথে কয়েকটা জিনিস ঘটতেছে। কারণ সে যখন ধাক্কাটা খাচ্ছে তখন কিছু মানুষ পাশ থেকে হাসতেছে, বলছিলাম না, আত্মীয় স্বজন পরিবার মুখ দেখাইতে পারতেছে না, কারণ সে তো বলছিল যে সে তো কনফিডেন্টলি করতেছিল এবং সে করেই ফেলবে, কারণ তার তো দেখছে যে এটা হচ্ছে এবং সে কেন পারবে না। কিন্তু হচ্ছে না কেন? কারণ হচ্ছে লেয়ার, সে তখন স্টেজ 1 আছে। তো এই জন্য সাজেশনটা হচ্ছে এটা, ভাই আপনার লেয়ার আগে আপনি দেখেন আপনি কোন লেয়ার আছেন, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 4 না 5, আগে ডিফাইন করেন। ডিফাইন করে এখন আপনার কোন জায়গায় ফোকাস করা উচিত সেইখানেই লার্ন করেন। এর বাইরে দুনিয়ার যা লার্ন করবেন সব আপনার ব্যাড লার্নিং, সব গার্বেজ, এবং এইটাই আপনার টাকা এবং সময় এবং কনফিডেন্স নষ্ট হওয়ার মূল কারণ। এবং আমি যদি বলি ম্যাক্সিমাম উদ্যোক্তার আমি এই জিনিসটা দেখছি, ওভার লার্নিং করছে। এই কারণে সে সব জানে কিন্তু কিছুই করতে পারতেছে না, কারণ তার লেভেল অনুযায়ী সে এক্সিকিউশন যাইতে পারতেছে না, কারণ সে জেনে ফেলছে বেশি, এখন আর নিচে এসে কাজ করতে পারতেছে না, আবার এক্সিকিউট করার সে ক্যাপাবিলিটিও না, এক্সিকিউটও করতে পারতেছে না। তাহলে দিন শেষে কি? অ্যাকশন নাই, রেজাল্ট নাই, লস, টাকা লস, সময় লস, সব লস এবং কনফিডেন্স লস। দিন শেষে হতাশ, এবং দিন শেষে দেখবেন যে মানে সে আর মানে মোটিভও পাচ্ছে না, আবার যে শুরু করবে সেটাও করতে পারতেছে না, এবং দিন শেষে আস্তে আস্তে করে নিজের এখন একটা জব খুঁজতে কি আর। হ্যাঁ, হিউজ এক্সাম্পল আমার অফিসে জব করছে কয়েকজন, আমাদের এই উদ্যোক্তা ভাই ব্রাদারের মধ্যে, ভাই জব একটা খুঁজতেছে। আমার এই পার্সপেক্টিভে আসলে আপনারা কতটুকু একমত বা আপনাদের রিয়েলিটি? এখানে আমার পার্সপেক্টিভ হচ্ছে মানে লার্নিং বা মেন্টর গুরু যেটাই বলি, এটা নিড আছে লাইফে, এবং বাট আমার কাছে আলটিমেটলি ইম্প্যাক্টের জায়গাটা যদি বলেন, ইম্প্যাক্টের জায়গাটা আমি বলবো যে ভাই দিন শেষে 10 to 20%। জি। মানে এই যে আলটিমেটলি মানে এটা 5% ভাই করে, কারোর ক্ষেত্রে 10% ইম্প্যাক্ট হইতে পারে, কারোর কাছে 20%, বাকি 80% ভাই হচ্ছে সেই পার্সনটার ভিতরে কি আছে, সেই পার্সনটা আসলে কি করতে পারে, রাইট, তার বিলিফ সিস্টেম, তার আইডেন্টিটি, তার বিলিফ, তার হচ্ছে কাজ করার ক্ষমতা বা তার হচ্ছে ক্যাপাবিলিটি, তার ঠিক আছে। না হইলে ভাই আসলে একই জায়গা থেকে দেখা গেল যে মানে লার্ন করে অনেকে অনেক কিছু পারতেছে, অনেকে কিছুই পারতেছে না, যেটা আসলো। হ্যাঁ, তো দিন শেষে ভাই আসলে অনেকেই যে এটা মনে করে যে এই যে এখানে ভর্তি হইলে বা এটা করলে সেটা করলে হয়তো আমি সাকসেস, বাট ইউ আর নট। দ্য জার্নি ইজ লং অ্যাহেড ভাই, এখনো বহু দূর যাইতে হবে ভাই। সো এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ আর কি ভাই, যদি এই ব্যাপারে এখানে ওইভাবে বলার কিছু নাই, আমি তো শুরু করলাম কথাটা যে কতটুকু আপনার মনে হয় যে আমি যেটা বললাম না, পার্সেন্টেজ কতটুকু মনে হয় যে লার্নিং এ আমরা যে লার্নিংটাই করি বা যে মেন্টর গুরু যেটাই হোক, এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলে একজনের? ভাই আমি আরেকটু অ্যাড করি ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে ধরেন মানে আমাদের দেখা দেখি অনেকে, মানে আপনার আমার দেখা দেখি অনেক জায়গায় মানে দৌড় দিচ্ছে, এই দৌড় দেওয়াটা আসলে কতটুকু ওয়াইজ? আচ্ছা, এইখানে আসলে আবার কি আপনি যেটা বলছেন এটার মধ্যে আমি এগ্রি করি যে পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি কত এটা না, বাট একটা মিনিমাম পার্সেন্টেজ ইম্প্যাক্টই এখানে আছে। মোস্টলি আপনি যদি ওই গুরুকে আপনার ফানেলটা, আপনার বিজনেস মার্কেটিং প্ল্যানটা তাকে যদি দেন না, সে ডিজাস্টার করে দেবে, যার কাছ থেকে আপনি শিখতেছেন মনে করতেছেন। মানে কারণ হচ্ছে এটা কিন্তু তার দোষ না, সে কম জানে, আমি ওইভাবে তাকে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি তাকে মানে ইনসাল্ট করতেছি না, বিকজ এইটার ডেপথে আপনি বিজনেস করে শিখছেন, তার জিনিস আপনি জানেন, এইটা নিয়ে আপনি দিনকে দিন রাতকে রাত রিসার্চ করছেন, আপনি অনেক কিছু করছেন, রাইট? এটা ইউএসপি আপনার মাথায় যেগুলো আছে, এটা তো একটা গুরুর মাথায় আসবে না, বুঝছেন, উস্তাদের মাথায় নাই। সো সে ডিজাস্টার করবে, তো তার কাছ থেকে আপনি কতটুকু শিখবেন, কতটুকু ইমপ্লিমেন্ট করবেন, সেটা আপনার কিন্তু ডিফাইন করতে হবে ভাই, রাইট? সো এই ডিফাইন করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? এখন আমি একটু ডিফাইন করে দেই, আমি ডিফাইন করি একটা এক্সাম্পল ডিফাইন। এইচএফ নিয়ে কথা বলি, আপনারও টিম বড়, এইচএফ এরও টিম বড়, তো এইচএফ অ্যাকাউন্টস, এইচআর, অপারেশন, বিভিন্ন রকম প্রকিউরমেন্ট, এই সবগুলোতে এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছেন, এমপ্লয়ি নিয়োগ দিচ্ছেন, আপনারও আছে। এখন যখন ওই দ্যাট টাইম
অনেক আগের কথা, ধরেন 1-1.5-2 বছর আগের কথা, তখন আপনি প্রথম নিয়োগ দেওয়া শুরু করলেন হাই মানে পেইড এমপ্লয়িজ, তখন আমাদের আরেকজন জিজ্ঞেস করতেছে এরকম যে ভাই আমি একটা HR নিতে চাই। আমাকে জিজ্ঞেস করে, আমি কর্পোরেট জব করে আসছি, অনেকে আছে আমার কাছে জিজ্ঞেস করে একটা HR নিতে চাই, অ্যাকাউন্টস এবং HR দুইটা লোক নিতে চাইতেছি, তো কেমনে কি HF কেমনে, মানে আপনারা দেখেই কিন্তু কথাটা বলতেছে, কারণ আমরা এক জায়গায় চলতেছি। তখন আমি বলছি ফলো করতে, আমি তাকে প্রশ্ন করছি আপনার এমপ্লয়ি কয়জন, আমি সবার আগে প্রশ্ন করছি আপনার এমপ্লয়ি কয়জন, 20-22 জন। কেন HR আপনি করবেন কি আগে, আপনি জানেন HR জবটা কি আপনি জানেন, কি করবেন সেটা এইচআরকে চালাবে কি করে এটা জানে কিনা। সেটাই বললো যে পরে ভাই HR তো লাগে, আমি আপনার কেন লাগে সেটা জানেন আপনি, কি করবেন আপনি বলেন তো। HR আপনার কি, এই যে আপনি কি মনে করতেছেন HR আপনার ছেলেপেলে ঠিক মতো কাজ করতেছে না, তাকে আমি বলতেছিলাম ছেলেপেলে ঠিক মতো কাজ করতেছে না, ওগুলো দেখবে? জি না, ওটার জন্য আপনার সেলস লিডার লাগবে, যে লিডার আপনার ভালো, মানে আপনি HR নিতেছেন, আপনার এটা দরকারই নেই, 20-22 জন আপনি দাঁড়ালেই চালাইতে পারতেছেন। অ্যাকাউন্টস আপনি খসড়া একটা বা একটা ছোট্ট সফটওয়্যার ম্যানেজ করেন, আপনার আপনি আর আপনার পার্টনার মিলে করেন। সো আপনি যেটা চিন্তা করতেছেন এটা না, বুঝতে পারছেন না? এই যে এটা লার্ন করছিলাম, কিন্তু লাগবে সিস্টেমাইজেশন, লাগবে সিস্টেমাইজেশন, আমি কতটুকু করবো, আমার লাগবে, এইগুলোই ভুল ছিল ভাই। এটাই বইতে মানে আমার আমার একটা কোশ্চেন ছিল যে আননেসেসারি এক্সপেন্স এই যে উঠে আসলো, বলে দিলাম যে আননেসেসারি আপনি ঢুকাইলে তো হবে না ভাই। কারণ আপনি তো ভাই দেখেন, মানে আমার লাগছে কেন হায়ারিং এর পারপাসে, কিন্তু আপনার লাগতেছে কেন ম্যানেজ পারপাসে। ম্যানেজার হায়ার পারপাস তো সেম না। তো এই কিন্তু আমি তো ভাই দেখতেছি ভাই নিছে আমিও নিচ্ছি, মানে এবং আমাদের যারা এই যে যারা লস করতেছে বা যারা হারায় যাচ্ছে, যারা ফেল করতেছে, তার রিজন এটা, মানে লার্ন যেটা হচ্ছে আর আমার পজিশন ওয়াইজ সেই লার্নটা অ্যালাইন হচ্ছে না। অ্যালাইন না হলে আমার ব্যাড লার্ন হচ্ছে, এবং ওই লার্নের কোনো ROI বা এক্সিকিউশন মানে পাচ্ছি না, আমি এক্সিকিউটও করতে পারতেছি না, ROI আনতে পারতেছি না। তাহলে আমার কি হচ্ছে, দিন দিন আমি হতাশ হচ্ছি, আমি এক্সিকিউশনে যেতে পারতেছি না, স্কেল করতে পারতেছি না, গ্রোথ করতে পারতেছি না। তাহলে আসলে দোষটা যে লার্ন করতেছে তার, কারণ সে তার পজিশন ওয়াইজ বুঝে কোনটা লার্ন করতে হবে সে জানে না। বুঝতে ভাই, একটা জিনিস জানলেই যে হবে না। মানে আপনার প্রশ্ন করি যে আপনি রিটেনশন করতেছেন না কাস্টমার, হ্যাঁ কেন করতেছেন? আপনার একটা বেসমেন্ট ক্রিয়েট হয়েছে, ইটস টাইম। মানে আমার না যখন আমি শুরু করছিলাম একটু বলি, মানে অনেকদিন ধরে আমি নিজেরা আটকায় রেখে দিছিলাম রিটেনশন গেম। তো ভাই এখন এসে মানুষজন বলতেছে মার্কেটে, এখন ইটস আর কি ভাইরাল থিং আর কি, সবাই এসে ডেটা ইউজ করার কথা বলতেছে। আমি তো করতেছি সেই আরো 1-1.5-2 বছর আগে থেকে করেন আমরা অনেক আগে। হ্যাঁ, আমি হচ্ছে সেই ডিসিশনটাও আসার আগ পর্যন্ত নিজেকে রেস্ট্রিক্ট করে রাখছিলাম, কারণ আমাদের প্রোডাক্ট ছিল একটা দুইটা, ঠিক আছে। আমি ওর কাছে রিটেনশন করব, আমি জানি যে আমি একসময় রিটেনশন করব, কিন্তু আমি তখনই করিনি, কারণ আমি জানি যে তখন যদি করা শুরু করতাম, যে রেজাল্টটা আমি পাইতাম তার থেকে যদি আমি রেডি হয়ে নামি মাঠে, তাহলে আমি বেশি রেজাল্ট পাবো। আমি করা শুরু করছি, ধরেন যে ফর এক্সাম্পল আমার যখন শ্যাম্পু আসছে, মানে তাকে অফার করার মতো কিছু একটা আসছে, যে ও আগে অয়েল নিচ্ছে না তার কাছে, তো তার মানে তো পরে শ্যাম্পু লাগবে, কিছু একটা তো বলতে হবে, বা আরো প্রোডাক্ট আসছে, তখন তো আমি রিটেনশন এখন তো রাইট হইতে হবে, তার ডিমান্ড থাকতে হবে, আন্দাজে ফিল সিদ্ধান্ত করছি আর কি। হ্যাঁ, তো এই জায়গাটা ভাই একটু মানে কয়েকটা একটু পয়েন্ট আমি যদি একটু সামারি করি, অনেক কিছু উঠে আসছে। আননেসেসারি এক্সপেন্সের একটা দুটো কথা উঠে আসছে, সেটা হচ্ছে যে আননেসেসারি হায়ারিং। মেইন ভাই হায়ারিংটা মানে রিয়েলি একটা ফাও এক্সপেন্স বাড়ায়। আর একটা কথা একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অফিস ডেকোরেশন, অনেক সময় ইন্টেরিয়র, অনেক সময় আমরা দেখে মনে করি যে হচ্ছে ও আমার একটা সেই অফিস, ওলিওর মতো অফিস লাগবে। কথা আমারও ভাই ওলিওর মতো অফিস, সত্যি কথা বলতে ড্রিম নাই, এমন কেউ হয়তো নাই, সবারই আছে, মানে এত সুন্দর ও চমৎকার অফিস। তো ওইটা একটা যে এটা আমার জন্য এখন রাইট টাইম কিনা। তো ভাই আসলে প্রত্যেকটা জিনিসকে মানে এটা গুছাই বলে দিচ্ছে যে হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর ইউ, মানে রাইট টাইমের জন্য রাইট স্টেজ ওয়াইজ আপনি ভাই ইনভেস্ট করেন, বা স্টেজ ওয়াইজ আপনি লার্নিং করেন, সবকিছু আপনার স্টেজ ওয়াইজ আপনাকে আগাইতে হবে। এরপরে আমাদের হচ্ছে ওভারঅল লার্নিং এর বিষয় কিছু উঠে আসছে, আমাদের মেন্টর গুরু এগুলোর কথা উঠে আসছে। লাস্ট যে কথাটা নিয়ে আমরা কথা বলতেছিলাম না, ওই জায়গাটা আমার একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই ভাই, সেটা হচ্ছে যে এক্সপার্টিস হায়ারের ব্যাপারে। এক্সপার্টিস একটা পর্যায়ে যে আমাদের দরকার হয়, একটা পর্যায়ে যে আমার কাছে পার্সোনালি ফিল হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে কথার কথা একটা মার্কেটিংয়ে আমরা তো অবশ্যই যারা সিইও ফাউন্ডার তারা তো মার্কেটিংয়ে একটা কোর স্কিল, আমাদের তো মার্কেটিং ভালো হইতেই হবে, না হলে তো আমাদের হবে না। বাট একটা পর্যায়ে যেয়ে না মার্কেটিংটা যার কোর স্কিল,
মার্কেটিংটা যার এক্সপার্ট তাকে লাগতে পারে, বাট আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে যে তাকে আমরা ডিরেক্ট হায়ার না করি, তাকে আমরা যেটা করি, আমার সাজেশন সেটা হচ্ছে যে কনসালটেন্ট হিসেবে নিই। কনসালটেন্ট হিসেবে নেন অল্প কিছুদিনের জন্য আর সামথিং, সে আপনাকে গুছাই টুসাই দিক, সে কাকে কনসাল্ট করবে, সে আপনার লিডারকে কনসাল্ট করতে পারে, এবং আলটিমেটলি আপনার ওই লিডার বাকি এক্সিকিউটিভের মধ্যে ওই জিনিসগুলো আমার সাথে এস্টিমেটেড সেলস কনসালটেন্ট আমরা নিতে পারি। Exactly. লাগেই, কারণ Exactly. ফালতু সেল করতেছে, ফালতু কথাবার্তা বলতেছে, কাস্টমার হারাচ্ছে। তো সেলস কনসালটেন্ট নিয়ে সেলস লিডারকে আমরা গাইড করছি, এতে করে কি হচ্ছে, ও কিন্তু আরো শিখতেছে বা ও আপ হচ্ছে আলটিমেটলি। তারপরে চেইন অফ কমান্ড জিনিসটা হচ্ছে, কারণ অনেক সময় ভাই এই যে সেলস লিডার বলেন বা এই যে বড় বড় যারা ভাই, এটাই যে মানে নিলে হিতে বিপরীত হয়, এই কথাটাই আমরা আসলাম। কারণ ভাই আপনার ফাউন্ডার লেভেলে তো সে চিন্তা করবে না, না এই থিঙ্কিংটা, এই ক্যালকুলেশনটা তো ভাই তার মাইন্ডে আসবে না। কারণ আপনি যে ফাউন্ডার হিসেবে যে ক্যালকুলেশনটা করে যে ডিসিশনটা নেবেন, এই ডিসিশন তো নিতে পারবে না সে। এখন যদি একটা রং ডিসিশন নেয়, তখন আপনি তো মানে গ্যারাকলে পড়ে যাবেন, কারণ আপনি তো নাও বলতে পারবেন না। আপনি এক্স্যাক্টলি যে বললেন না আপনি যে চালাইতে কিভাবে হবে, হ্যাঁ, এই জায়গা থেকে আমি এখানে আমাদের অডিয়েন্সদেরকে একটু বলতে চাই, এটাও বললাম লেভেল ওয়াইজ আমরা কথা বলতেছি, কারণ আমাদের Exactly. লেভেল থেকে আবার অনেকেই মনে করে না, ওই যে আপনি যেটা বললেন, না সিরিয়াল লাগবে মনে হয়। এটা আমি বলতেছি যে অনেক, ওই যে আপনি যেটা বললেন যে 20-22 জন তার সেইটার দরকার নেই তো ভাই, 100-200 জন মানুষ হওয়ার পরে কি করতে পারে, এইচআর একটা এজেন্সির কাছে Suggestion নিতে হয়। হেল্প নিতে পারে, রাইট? হেল্প বা একটা যেটা করতে পারে যে স্টেজ ওয়াইজ লার্নিং, সে এইচআর রিলেটেড জিনিসপত্র নিয়ে পড়াশোনা করতে পারে, তার সময় সে লার্নিং নিতে পারে। তার এখন দরকার সেল না, সেই ইচ্ছা নিয়ে পড়াশোনা করে কি করবে, যেটা ব্যাড লার্নিং হয়েছে আমাদের। আমার এখন লাগবে সেলস, ক্যাশ ফ্লো, আমার পকেটে টাকা নাই, আমি লার্ন করতেছি সিস্টেম নিয়ে। শুধু ভাই এইটা তো অনেক বেশি। কারণ হচ্ছে, আমি মজার বিষয় বলি, আমি যে কোনো একটা সেশনে যখন লার্নিং এ বসি, একদম আমার পার্সোনালটা আমি বলতেছি ভিতর থেকে, আমি করি কি, আমি একটা একটা করে দেখতেছি, লিখতেছি, শুনতেছি, বুঝতেছি, লিখতেছি, শিখতেছি না। ধরুন 10টা টপিক শিখলাম না, আপনি বললেন যে সেলস করতে হবে, মার্কেটিং শিখতে হবে, সিস্টেমাইজেশন করতে হবে, এইচআর নিতে হবে, অ্যাকাউন্টস, সবগুলো। ধরুন আপনি আমার গুরু, পজিশনে অ্যালাইন কর। আপনি আবার বলতেছেন না, আমি আস্তে করে কাটতেছি, এইচআর নিব না, আমার না এটা লাগবে না, আপনার যেটা দরকার এটা সিস্টেম আপনি দিন না, এখন না। সেলস ওকে, মার্কেটিং ওকে, এফোর্ট দেবো কোথায়, সেলস টিম হেভি করতে হবে, ওকে না না। আমি বুঝছেন, এই একটা সেশন থেকে আমি আস্তে করে ডিভাইড করে ফেলি, মানে শুনবো সবই, কিন্তু চয়েস করবো আমার পজিশন। আমার আদারওয়াইজ ভাই এতদিনে প্যাকেট হয়ে যেত। এইটাই ভাই, এইটাই আছে মেন ব্যাপার, যে ভাই দেখেন, মানে এই জায়গাতে মানে যারা বুঝতে যে যত দেরি করবে তার সময় তত বেশি লাগবে। যে ভাইয়ের সেই জায়গাটায় আসলাম, কারণ আমার বুঝতে সময় লাগছে বিধায় এখন সময় লাগে না, কারণ অভিজ্ঞতা হয়ে গেছে ঠিকে ফেল করে, তাই না, লস করে। বাট এখন তো আমি জানি কোন জায়গায় করলে কি হবে, কিন্তু যারা নতুন এরা তো জানে না। দ্যাটস ওয়াই তো আমরা আড্ডার মাধ্যমে আমাদের ভেতরকার জিনিসগুলো বলতেছি, যে ভাই আসল ফান্ডাটা কি, আসল সমস্যাটা কি করবেন কি করবেন না, কিভাবে ক্যালকুলেট করি আমরা, কখন কি করা উচিত। ভাই সব থেকে বড় আমার কাছে মানে যদি মানে আমাদের যেহেতু ভাই আমাদের একটা দায়বদ্ধতা আছে ইন্ডাস্ট্রির জন্য, আমাদের নতুন যেহেতু ই কমার্স একটা নতুন ইন্ডাস্ট্রি, কমার্স একটা ইন্ডাস্ট্রি, তো আমাদের আসলে একটা উদ্যোক্তাদের জন্য আমাদের একটা দায়বদ্ধতা আছে, অনেক মানুষ আমাদেরকে ফলো করে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের ভেতরের জিনিসগুলা সবার জানা উচিত। সেই কারণে আমি বলতেছি যে ভাই আপনার পজিশন ওয়াইজ, আপনার ক্যাপাবিলিটি ওয়াইজ আপনার লার্ন এবং অ্যাকশন নেওয়া উচিত, নট কে কোন জায়গায় যাচ্ছে, কি করতেছে, কে করে, আমি করতেছি, আমিও যাব, আমিও করলে এটা হয়ে যাবে, জীবনে হবে না, কোনোভাবে হবে না, আপনার টাইম টাকা দুইটা নষ্ট হবে এবং আপনি ডিমোটিভ হবেন। তো এই ক্ষেত্রে আপনার আগে আপনাকে ডিফাইন করা উচিত, আপনাকে আপনার ভালো করে চেনা উচিত, জানা উচিত, বোঝা উচিত, তাহলে আপনি কোন পজিশনে আছেন আর আপনার কি দরকার, অ্যাকচুয়ালি আপনি কোন জায়গায় কাজ করলে বা কোন লার্নিং করলে আপনি গ্রোথ করবেন, ওইটাই আপনার মেইন ফোকাস থাকা উচিত। বাইরে সবকিছু আপনার জন্য ব্যাড লাগে। এখানে আরেকটা পয়েন্ট পয়েন্টের পর পয়েন্ট আসতেছে। বলেন না, হ্যাঁ হোক না, তাই আমার পয়েন্ট আছে। দাদার আমি এক্সাম্পল অন্য কাউকে না দিই, দাদার আমি নতুন, দাদা পুরানো, হ্যাঁ ধরেন আগে থেকে আছে, বা আপনার এখন দাদা 300 সেল করতেছে প্রত্যেকদিন, একদম না সবগুলো প্রতীকী নাম্বার, হ্যাঁ। তো দাদা ডেইলি 300 সেল করতেছে। দাদার এক্সপিরিয়েন্স হচ্ছে রাইট নাও ইউ আর ইন দ্য সিইও অফ নেচার্স বেরাকি, হ্যাঁ, ইন দ্য পজিশন অফ সিইও। এই সেম ক্যাপাবিলিটিতে আপনি 300 সেল করতেছেন। আমি ধরেন হচ্ছে নতুন আসছি, দেখলাম, শিখলাম, টুকটাক ভিডিও করলাম, নিজেরা একটা কন্টেন্ট করলাম, ঈদ আসছে, ঈদের জন্য আমাদের অনেক আইটেম কিন্তু চলে, আমি 300-তে উঠাই দিলাম। এখন বলেন যে আপনার 300-র জন্য একটা 30 জনের টিম আছে, একটা 50,000 টাকার একটা অফিস আছে, মানে খরচের একটা অফিস আপনার এই 300-র জন্য। আর এখন আমার কি এটা মানে করা উচিত? করলে তো ভাই কয়েকদিন পরে যেহেতু ধরা খাবেন। আপনার আমার মধ্যে তফাৎটা কি?
তফাৎটা হলো ভাই ওই যে মানে গোড়া শক্ত বেস আপনার 300 যদি আমি যেটা ফিল করি, আপনার 300 যদি 30টা নেমা যায় না, 300 আবার উঠবে। এক্স্যাক্টলি ওই যে গোড়া শক্ত ওটা সত্য। আমার যদি 300 থেকে নাইমা যায় না, ভাই কোন রোজারিদের মাল বেচছিলাম, কুরবানিদের কি বেচবো? আপনার আমাদের মেইন যে টেনশনটা আসবে, খরচ দিব কি করে? খরচ দেব কি করে? ভাই তাহলে এখানে আমার একটা কোশ্চেন আছে, হুম। তাহলে যারা এই যে মানে হুটহাট করে একটা সেল বাড়তেছে আবার কমতেছে, এটা তাহলে কেমনি মেনটেন করে? কত ক্যালকুলেটিভ, এই যে ক্যালকুলেটিভ রিস্ক আবার আসতেছে ঘুরে গেছে। এই যে আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল ক্লারিটি। ক্লারিটি ক্যালকুলেশনের পরে ক্লারিটি। দেখেন, আমার একটা এরকম ভাই ব্রাদারের একটা টিম আছে যেখানে হচ্ছে সে কাউকে দেখে না, সে একা মেসে থাকে, সে টিম চালায় রিমোট। হুম ওকে, রিমোট যদি আপনি কয়েকটা ছেলে নেন, হ্যাঁ কাজে কিছু হ্যাম্পার হয়, হুম বাট তাদের সাথে আপনার রেসপন্সিবিলিটি নাই। কিন্তু তার ইন্টারনেট, তার অফিস, তার রুম, তার ল্যাপটপ, মাসে এত টাকা, টাকাও কম লাগে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম, রাইট? তো রিমোট দিয়ে করতেছে, তার রেসপন্সিবিলিটি, সে 300 সেল উঠাইতে পারে, তো সে 100-200 সেল করতে পারবে। রেসপন্সিবিলিটি কারণে নেই, অফিসও নেই, সে মেসের রুমের সিট ওনার শুধু পার্সোনালি। দেখেন ভাই যে আইডিয়া দিয়ে দিলেন, মানে কোটি টাকার আইডিয়া দিয়ে দিলেন। হ্যাঁ করা যায়, এটা করা যায় ভাই, আচ্ছা রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ করে অনেকেই রিমোট ভাবে কল সেন্টার। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম যে সে ওইভাবে হয়তো এটাকে ওভারকাম করবে, আন্তাজি ড্রাইভ দেবে না, করতে পারে। এরপর যখন তার ক্যাশ হবে 6 মাস 1 বছরের ক্যাশ হবে, তখন সে অল্প একটু করবে। হ্যাঁ আমার কাছে ধরেন ক্ষমতা আছে হচ্ছে 100 এমপ্লয়ি পালার, আমি 100 শুরু করব না ভাই, 30 জন শুরু স্টেজ ওয়াইজ স্টেজ বাই স্টেজ। আমার 50 80 100 তো মনে হয়। এখানে রিভার্স আছে, হুম রিভার্স আবার দেখে আসতো। হ্যাঁ রিভার্স হচ্ছে আরেকটা, ওইটা রিভার্স করা যায়। আরেকটা হচ্ছে যে অনেক বড়, যে অনেক নলেজেবল, সে কি করবে? তার এই রাইট না হচ্ছে দেখতেছেন, যেমন ভাই একটা বললেন না নতুন একটা প্রজেক্টে, ভাই কিন্তু ধামধাম 6 মাসের এক্সপেন্স বাড়ায় ফেলছে, বুঝেন? কারণ সে জানে 6 মাস পরে কি আসবে, ভিজিবিলিটি আছে, তার ক্লারিটি আছে, ক্যালকুলেশন করে ক্লারিটি আছে, 6 মাস পরে আমার এটা থেকে প্রতি মাসে এন নাম্বার অফ অ্যামাউন্ট ইনকাম হবে। এটা রিস্ক, বাট ক্যালকুলেটিভ রিস্ক। ক্যালকুলেটিভ রিস্ক। এখন ও 100 এফোর্ড করতে পারলে 30টা দিয়ে শুরু করবে। আপনি বা ভাই যদি শুরু করে, তাইলে 30-50টা এফোর্ড করতে পারলে 150 দিয়ে শুরু করতে পারবে। 150 ক্যালকুলেশনে নিয়ে কোথায় নিয়ে যাবে সেটা জানে। এই তো অনেক সময় ভাই যে সামনে যাওয়া দেখা যায়, আবারও একটা নতুন প্রজেক্ট ভাই, মানে বাইরেতে দেখে হয়তো অ্যাট্রাক্ট দেখে যারা মনে করবো ধুমায় সেল করতেছে এসে, বাট করতেছে এখন আমি লসে। ঠিক আছে, করতেছি এখন আমি লসে, ওই সেম জিনিস কত করে আরেকজন যদি করতে চায়, ওর লসটা আজকে বাড়ি। তো এই জায়গাটা, ওই যে এই পয়েন্টটা আমাদের উঠে আসছিল, খুব চমৎকার একটা পয়েন্ট। আমি একটু অ্যাড করতে চাই যে শুরুতেই না এই যে প্রফিটের চিন্তা করা যাবে না। শুরুতে ভাই যেটা মানে স্টেবল হওয়ার আগ পর্যন্ত যেটারে ফোকাস করা উচিত, অ্যাটলিস্ট ভাই ব্রেক ইভেন থাকলেও হ্যাপি থাকা উচিত, যে ভাই আমার বেশি প্রফিটের দরকার নেই, ব্রেক ইভেন থাকতেছি, আমি ইয়ে করতেছি, বা সামান্য কিছু প্রফিট হচ্ছে, দেন ধাপে ধাপে। বাট শুরুতেই অনেকে যেটা করতেছে যে শুরুতেই তার প্রফিট চিন্তা করতেছে, মার্কেটের ওই স্টেজে নাই, না মার্কেট ওই স্টেজে আর 5-7 বছর আগে হয়তো ছিল, 4-5 বছর আগে, যে শুরু করলেই ভাই সেন্টে অর্ডার ধুমায় ইয়ে করতেছে প্রফিট। বাট শুরুতেই প্রফিট স্টেজ কি মার্কেটে আছে ভাই? মার্কেটে আছে, আপনারা কি এগ্রি করেন আমার সাথে? ভাই আমি একটু আপনার সাথে এখানে অ্যাগ্রি করি না, ডিবেটি কেন করি না সেটাও বলবো। আমি লিখছি অলরেডি ভাই, মানে শুরুতেই প্রফিট করা যায় কিন্তু বিজনেস করা যায় না। আচ্ছা আপনি তো জিজ্ঞেস করছেন যে প্রফিট করা যায় কিনা, আমার কথা ভাই হ্যাঁ যায়, কিন্তু বিজনেস করা যায় না। কারণ আপনি শুরুতে প্রফিট করার জন্য আপনার এক্সপেকটেশন থাকবে টাকা, আর আমি যখন বিজনেস শুরু করার জন্য, যেমন আমি যেটা করছি, আমার এক্সপেকটেশন টাকা না, বিজনেস। দ্যাটস আমি ইনভেস্ট করছি, এক্সপেন্স করছি, ক্যালকুলেটিভ রিস্ক দিছি। কারণ আমি যদি সুন্দরভাবে, আমাদের লাস্ট রিসোর্টটা অনেক পছন্দ আছে, রিসোর্টের একটা এক্সাম্পল দিই, আর পদ্মার পাড়ে চিন্তা করেন কত রিসোর্ট জায়গা, কত সুন্দর, রাইট? এই রিসোর্টটা করতে হিউজ একটা টাকা লাগছে। তো যখন রিসোর্টটা তৈরি হয়, তখন কি তার মানে 1 টাকা ইনকাম ছিল ওই রিসোর্ট দিয়ে? কিন্তু ইনভেস্ট তো হয়েছে, যাচ্ছে, ইনভেস্টও যাচ্ছে, টাকা সময় দুইটা যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি ওই দূরে, এত দূরে মানুষ আসলে যাবে কিনা, নর্মাল যে রিসোর্টগুলোর যে ভাড়া, মানে যে রেন্ট, তার থেকে কয়েক গুণ বেশি, এত টাকা দিয়ে থাকবে কিনা সে জানতো না। আরো বেশি বাজেট। তার মানে আমি যদি এখানে সেগমেন্ট করি, ওই এলিট ক্লাসের পিপলও কম, কিন্তু সে ওখানে ইনভেস্টটা করছে, করে এই যে একটা ক্যালকুলেশন করে সে যতদিন ওই কাজটা করছে, তাহলে তার তো 1 পয়সা আসে নাই, কিন্তু টাকা বললাম মানে ধুমায় টাকা গেছে, কিন্তু আরও আসে নাই, কিন্তু তারপরও সে কেন করছে? কারণ হচ্ছে ভাই, সে জানে যে এইখান থেকে আমার আসবে, সে ওই ক্লারিটি ক্লিয়ার, এবং কারা, সে ওই ক্যালকুলেশন করে তারপরে ইনভেস্ট করছে, সবকিছু করছে, এবং
রাইট নাও ওখান থেকে ইনকাম তার আসতেছে এবং একটা ভালো সুন্দর একটা যেটা আমরাও গেছি এত দূরে গেছি ক্লিয়ার। তো বিজনেসও ভাই সেম, যে আপনি তো এইটা করতে চান তাহলে ভাই আপনার শুরুতে আপনার রাইট নাও যে পজিশন, আপনি ওই সেই হঠাৎ করে প্রোডাক্ট নিয়ে চলে এসে মার্কেটে ঢুকে বিজনেস করে একদম মানে হবে না, পসিবল না। আপনাকে ওটা কিছুদিন টাকা কামাইতে পারেন, সিজনাল ব্যবসায়ী হিসেবে কিছু টাকা কামাই নিতে পারেন, বাট ব্যবসায়ী আপনি হইতে পারবেন না, কারণ আপনার এরকম বাউন্স খাইতে থাকবেন আপনি। আর যখন বাউন্স খাবেন, যখন ডাউন হবেন, তখন আপনার মাথায় অপারেশনের চিন্তা আসবে, এক্সপেন্সের চিন্তা, ফিক্সড কস্ট দিব কি করে, আমি নেক্সট মাসে চলবো কি করে, কারণ আপনার আরো মানে বিজনেসের গ্রোথ নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না, আপনি ওখানে ব্যারিয়ার ব্লক হয়ে যাবেন। কিন্তু আমি যখন বিজনেসের চিন্তা করছি, আমি তো ভাই গোড়া শক্ত করে নিছি আগে, কারণ আমার আর ওই চিন্তা নাই, আমি আমার কিভাবে সাস্টেইন করবো ওই সিস্টেম আমার রেডি আছে। আমি এখন আমার সাস্টেইন করে কিভাবে আমার এই রাইট নাও যে এক্সিস্টিং যে কস্ট, ফিক্সড কস্ট, এটা কিভাবে উঠবে, এটা আমার কাছে নর্মালাইজ, এটা আমার কাছে টেনশনের কারণ না, এটা নর্মাল আমার কাছে, এটা অটো উঠে যাচ্ছে, চলে যাচ্ছে এবং চলে যাবে। তার মানে আমি এখন মানে নর্মাল হয়ে গেছি। তো এখন আমি গ্রোথ নিয়ে কাজ করতেছি, এখন আমি কিভাবে আরো গ্রোথ করবো, কি করে শেকড় গাড়বো, এইগুলো নিয়ে আমি চিন্তা করতেছি। তো তখন মানে ডিপেন্ড করে যে আসলে এই যে তার মাইন্ডে আসলে কি আছে, সে যদি টাকা কামাতে চাই তাহলে সে প্রফিট করতে পারবে, আর যদি বিজনেস করতে চাই তাহলে সে পারবে না, ফিরতেই পারবে না। টাকা কামানো কিন্তু খারাপ কিছু না। হ্যাঁ, এখানে এবার ভেজাল আছে। মানুষের সাথে আমি দ্বিমত করি আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে, নতুন যারা। আমি জানতাম আপনি এটা বলবেন, এই জন্য আমি ধরাই। আসলে কি জানেন, আপনারা দুজন, আমি আমারে জড়াইলাম না, আসলে দুজন আসলে বড় ব্যবসা করতেছেন, ভালো টাকা পয়সা পকেটে আছে, তো এই জন্য বড় বড় কথা বলতেছে অডিয়েন্সের পক্ষ থেকে বলতে গিয়ে। এরা আসলে এই পডকাস্টে চলে গেছে, অনেক বড় বড় কথা বলতেছে। আসলে এদের পকেটে টাকা আছে, যেন টেনশন ফ্রি এরা ইনভেস্ট করে সিস্টেম বিল্ড করতে পারে, বিজনেস সিস্টেম। বাট আমি তো পারবো না, ফাও কথা শুনে লাভ, এবার আমি এটার অ্যান্সার দিই। অডিয়েন্সের কোশ্চেন এটা আসবে, এটা 100% আসবে। হ্যাঁ। এখন বলি, আমরা কি করছি না করছি এটা হেডেক নেই, আমাদের পকেটে টাকা আছে কি নাই এটা। আপনি কি করবেন, আপনার পকেটে টাকা নাই, এখন আপনার সবার আগে করতে হবে হচ্ছে ওই প্রফিটটাই করতে হবে, রাইট? শুরু থেকে যে প্রফিটটা করতে হবে, বাট ওইখানে যতটুকু অপটিমাইজ ওয়েতে টাকা বাঁচায় রাখা যায়, আপনার ওই লেভেলের কনফিডেন্স। এখন আপনি হুট করে আজকে লেটস সে $1 দিলেন, $100 দিলেন, আজকে আপনার $40 লস হয়ে গেল, দ্যাট মিনস 5,000 টাকা আমার লস হয়ে গেল, বিশাল লস। এখন তার পকেটে যদি 20 লাখ টাকা থাকে, এই 5,000 টাকা তার গায়ে লাগবে না। দ্যাট মিনস আপনার শুরুতে কি করতে হবে, আপনি আমাদের মানে চিন্তাটা না করে চিন্তা করেন যে আপনার এখানে আগে 20 লাখ পকেটে রাখতে হবে, তারপরে ফ্লোজ দিতে হবে। এখন যে আপনার ওই ডায়লগটা আমার খুব ভালো লাগে, মানি রেনিস মানে বেশ মানি তো ভাই দেখেন, আজকে আমরা ভাইদেছি ভাই, শুরুতে আমরা বললাম এই কথা বলতাম না, আমরা বললাম এই জিনিসটাই বলতেছি যে ভাই দেখেন আমরা অনেক কথা বলবো, কিন্তু আমাদের যে অডিয়েন্স তার বারবারই আমি শুরুতে এই জিনিস ক্লিয়ার করছি যে ভাই আপনার স্টেজ অনুযায়ী আপনি লার্ন করবেন। কারণ ভাই আমরা যখন শুরু করছি তখন কি ভাই আমাদের এই কথা ছিল, বা আমরা কি এই লেভেলের কথা বলতাম? ভাইয়ের এই ডায়লগটা একটু শুনতে চাই ভাই। ভাই বলেন ওই যে মানি নিচে, আমার খুব ভালো লাগে ওইটা, ওই যে আই হ্যাভ অনলি ওয়ান নিশ, দ্যাট ইজ মানি। মানে বেশ আগে মানি থাকুক ভাই, তারপরে হচ্ছে আপনি টাকা না থাকলে ভাই দিন শেষে সবকিছুই যাবে, কেয়ার আপনার কোনো টাইমই দিবে না, গুনবেও না, আপনি টাকাই কামান, আমি টাকাই কামান, এটা ম্যাটার যে ভাই আপনারাও টাকাই কামান। হ্যাঁ, অডিয়েন্সও টাকাই কামান, আগে টাকা কামান, দেন আপনার অনেক টাকা হবে, অনেকটা বিল্ড হবে, আপনার এর মাঝখানে এক্সপিরিয়েন্স হবে, দেন আপনি যে ভাই আমি এখন হলো 20 লাখ ভেন্ডার করাবো, বিজনেস দাঁড় করাবো। হ্যাঁ, আর ব্র্যান্ডের নামই নিয়ে না, ব্র্যান্ডের নাম নিলে আবার অন্যদিকে চলে যাবে। আমাদের সমস্যা কি ব্র্যান্ডে আমি ঝগড়াটা এখানে আমি এই যে একটা ভালো একটা জায়গায় এসে পয়েন্টে দাঁড় করাচ্ছেন, হ্যাঁ এই জায়গায় আমি একটু আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু একটা জিনিস ভেঙে দিই। হ্যাঁ ভাই বেশি করে না, আমি কিন্তু ব্র্যান্ডের বিরোধিতা করি। আমি এটাই বলতেছি যে আমিও বিরোধিতার জায়গায় বলতেছি। আচ্ছা, সবাই তো ভাই বড় ব্র্যান্ড হইতে চাই, কেউ তো ছোট হইতে চায় না। ভাই বড় ব্র্যান্ড কি হইতে কি লাগে এটা কি জানা আছে? কোন পজিশনে এসে এই চিন্তা করতে হয়, সেই চিন্তার লেভেল কি আপনার আছে? সত্যি কথা আপনি হতে চান, এটা কোনো দোষের না, বাট হওয়ার আগে আপনার পকেটে টাকা থাকতে হবে, আপনার মূল ফোকাসটা টাকায় রাখেন। কারণ আপনি যদি শুরুতে ব্র্যান্ড থিঙ্কিং করেন, কারণ আমি দেখেন মানে ব্র্যান্ড থিঙ্কিং করলে কি লসটা কোথায়, আমি এইটাই বলতেছি। আজকে ধরো আমি একজন নতুন উদ্যোক্তার কথা বলতেছি, যারা আমাদের ভিডিও দেখে, যারা দেখতেছে, আমাদের অডিয়েন্স যারা একটা লেভেলে আছে মোটামুটি, তারা চাচ্ছে একটা ব্র্যান্ড বানাইতে শুরুতে, এখন বুঝেন, কিন্তু তার পকেটে টাকা নেই, কিন্তু সে ব্র্যান্ড বানাইতে চাচ্ছে। তার সমস্যা কি জানেন, সে একটা যখন প্রোডাক্ট ক্রিয়েশন করবে না, ফিল আনতে যাবে ব্র্যান্ডের, আমি ওই লেভেলে নিতে চাই তাহলে দিল, তাতে কোনো সমস্যা নেই, দোষেরও নাই। বাট ওই ব্র্যান্ড ফিলটা নেওয়ার পরে ওই ব্র্যান্ডের অডিয়েন্স বললাম তার প্রোডাক্টটা কিনবে কিনা তার কাছে এটা ম্যাটার। তো ব্র্যান্ড ফিল আনার জন্য ওর চান্সেস আরো বেশি যে ওরা সেল ডাউন খারাপ হবে ভাই এবং সে তার ব্যারিয়ারে সে ভালো প্রোডাক্ট তৈরি করবে কিন্তু বেচতে পারবে না, পরে ডিমোটিভ হবে।
এবং এইটার কারণে সে একটা মানে ধরেন সহজে ধরেন আমি এখন একটা প্রোডাক্ট ইজি করি, ধরেন আমি এক্ষুনি একটা প্রোডাক্ট নিয়ে আসবো, এক্ষুনি আমি এটার অ্যাড রান করবো, এক্ষুনি আমি সেল করে পকেটে টাকা আনতে পারবো। কিন্তু শুধু ব্র্যান্ড কনসেপ্ট মাইন্ডে থাকার কারণে তার লেভেল অনুযায়ী আমার বুঝতে হবে একজন নতুনদের অনুযায়ী শুধু ব্র্যান্ড কনসেপ্টে থাকার কারণে সে শুরুই করতে পারবে না। এই শুরু করতে গেলে তার প্যাকেজিং সুন্দর, ফিনিশিং, ফার্নিশ এই করতে 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 1 মাস যাবে। 1 মাস যাওয়ার পরে তার পকেটে টাকাও আসবে না, টাকা যা আছে সেটাও শেষ হবে। হওয়ার পরে সেল করতে যাবে তখন আর মানে কনফিডেন্স টাকা সারপ্রাইজিংলি যখন দেখবে সেল হচ্ছে না তখন শেষ। শেষ। সারপ্রাইজিং কারণ হচ্ছে ও একটা ক্যালকুলেশন নিয়ে যে বলছেন না, একটা পয়েন্ট আমি মিস করছিলাম ভাই। ক্যালকুলেশন কোথায় করি আমরা? 1000 টাকা প্রোডাক্টের বিক্রি, 500 টাকা কিনা, 200 টাকা ডলার কস্ট, 300 টাকা লাভ। ওফ মা আর ভাই এটা আমার কয়েকদিন আগে একদম ক্যালকুলেশন এইটা না তো ভাই। এটা করলে তো ভাই আপনার যখনই 200 টাকা অ্যাড কস্ট এটা বিক্রি হবে না, শেষ আপনার সব ক্যালকুলেশন। ভাই শুধু এইটা না তো ভাই, আর রিটার্ন আছে না, ড্যামেজ আছে না, আরো অনেক রিটার্ন চার্জ আছে। এটা আরেকটা হিসাব। ক্যালকুলেশনটা করতে হবে ভাই, এই প্রোডাক্টটা আমি সেল করার জন্য কি কি করতে পারি, এই প্রোডাক্টটা কেন কিনে মানুষ, এটাই আমি কতভাবে ক্যালকুলেশনটা করবো হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না। আর কারা কারা সেল করতেছে, কিভাবে সেল করতেছে, হাউ টু সেল, এটার ইউনিকনেস বের করে নিয়ে আসা। বিভিন্ন অ্যাঙ্গেল। সোজা কথা আমার ক্যালকুলেশন হচ্ছে 200 টাকার বেশি আমি এটাকে মার্কেটিং কস্ট দেবো না, রাইট? এই 200 টাকা নামাইতে যা যা লাগবে ওইটাই ক্যালকুলেশন। রাইট, এক্স্যাক্ট। মানে আমি 200 হাওয়ার উপরে আন্তাজে ঐকিক নিয়মে ধরে ফেললে তো হবে না ভাই। ভাই আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে ভাই এই জায়গাতে আমি যদি বলি যে ভাই আসলে এই ক্যালকুলেশনটা মানে আমি একটা কাস্টমারের যদি বলি ডিসিশন মেকার কে, আমি বলি ডিসিশন মেকার আমি, ডিসিশন মেকার আপনি, ডিসিশন মেকার ভাই। কেন জানেন? কারণ আমরা যখন একটা প্রোডাক্ট ক্রিয়েট করি তখন আমরা জানি প্রোডাক্ট আমরা কিভাবে তৈরি করলে কাস্টমার ডিসিশন নিবে আর কিভাবে তৈরি করলে নিবে না। তার মানে আমি যদি এটাকে তার লেভেল ওয়াইজ যদি আমি যদি না ক্রিয়েট করি তাহলে আমি জানি এটা ডিসিশন মেক করবে না। তাহলে ডিসিশন মেকার বললাম ভাই আমরা, তা ওই ক্যালকুলেশনটা করে যদি আমরা যদি তাকে ডিসিশন আমরা জানি যে এটা দিলে সে ডিসিশন 100% নিবে, কেন নিবে ওই জায়গায় যদি চিন্তা করে ক্যালকুলেট করে যদি কেউ প্রোডাক্ট তৈরি করে তাহলে তার ইনশাল্লাহ প্রফিট হবে, সেল হবে। কিন্তু আমরা যেটা করি আমরা মানে ওই যে ঐকিক নিয়মে ধরে নিয়ে করে ফেলি, পরে ভাই সেল তো আর হচ্ছে না, তার কারণে এটা আপনার ক্যালকুলেশন ঠিক নাই। মানে এই কথার মধ্যে আমার একটা জিনিস মাথার মধ্যে খুব ঘোরাঘুরি করতেছে, ওই যে আপনি বললেন যে মানে ব্র্যান্ড ট্রেন্ড ভালো লাগে না সামথিং, মানে একটা কথা মনে হয় বললেন, ওইটা একটু ক্ল্যারিটি ভাই। আচ্ছা আচ্ছা, ভাল লাগে না ব্যাপারটা এরকম না, ব্র্যান্ড তো অবশ্যই দুনিয়াতে আছে, এক্সিস্ট করে, রাইট? ভাল লাগে না বলতে কি মানে পজিশনিং এর দরকার কি দরকার না ওইটা নিয়ে আমার কিছু দ্বিমত আছে যারা ব্র্যান্ডিং করবে বলে। ওইটাই জানতেছি। ব্র্যান্ডের জায়গায় তো আমরা নিজেরাই ব্র্যান্ডিং করতেছি, ব্র্যান্ড হইতে চাই, ব্র্যান্ড হইছে তো আমার কথা হইতেছে আসলে এই জায়গাটা যে কাদের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট। না ভাই কেন দ্বিমত করে, কি দ্বিমত করে সেটা এটা জানতে চাচ্ছেন? দ্বিমত এটা- আপনাদেরকে তো প্রশ্ন করতে হবে অনেকগুলা। করেন এই প্রশ্ন করলে আপনাদের আমি একটু নড়েচড়া করছি, যেটা হচ্ছে এমন এক প্রশ্ন করলেন আমাকে। সো যাই হোক, এখন আপনার বিবাহিত তো দুইজনই, হ্যাঁ মাংসের মশলা যদি আনতে বলে, হ্যাঁ দোকানে যে কি বলবেন? ওই মাংসের মশলা দিয়ে বা প্রাণ প্রাণ ট্রাণ এগুলো। অথবা রাঁধুনি, হ্যাঁ রাঁধুনি এটা তো বলবেন। এবার আসেন না, এই হালাল ফুড কেন বললেন না? তো ভাই মানে মাথায় নেই, বা তারা তো ওইভাবে তাদের ব্রেনে পজিশনিং হয় হালাল ফুড একটা। এখন ফ্যাক্ট কি, হালাল ফুড যদি বলে আমি ব্র্যান্ড করব, এবার আসেন ক্যালকুলেশনে যে প্রাণ বা রাঁধুনির ডিস্ট্রিবিউশন চ্যানেলে কয় হাজার কোটি টাকা খরচ হয়েছে, আপনার আইডিয়া আছে? হাজার হাজার কোটি টাকা। হাজার হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউশনে শুধু খরচ হয়েছে, যে এই প্রত্যেকটা মা আমি যে না বললেও ও আমার ওই রাঁধুনি দিবে। ব্র্যান্ডে এই মাংসের মশলা মানে এটা আমি যদি রাঁধুনি নাও বলি ও দেখালো আমার প্রাণ দেবে, রাঁধুনি দেবে, বা কিছু একটা XYZ ব্র্যান্ড দেবে যেটা আপনারা নরমালি চিনেন। এবার শুধু ডিস্ট্রিবিউশনের কথা বললাম, মার্কেটিং এর কথা বলিই নাই, ফ্যাক্টরি সেটআপের কথা বলিই নাই, ব্র্যান্ডিং এর বাকি অংশের কথা বলিই নাই, শুধু বলছি ডিস্ট্রিবিউশন, যে ইচ এন্ড এভরি রিটেল শপে গেলে যেন আপনি এটা পান। ভিজিবিলিটি এইটা এনশিওর করছে সবার আগে, বুঝছেন? তো এইটা আপনি এই চেক করতে গেলে কত টাকা লাগবে এবার আন্দাজ করে। আমরাও চিন্তা করতেছি যে ফেসবুকে আমি স্পেন্ড করে, এবার যদি এটা না হলে আমি মশলার ব্র্যান্ড বানাবো, তাহলে সবার আগে আমি বলবো আপনার কাছে কি 3000 কোটি টাকা আছে? রাইট, দ্যাটস ওয়াই আমি এই জায়গাটা বিরোধিতা করি। আমি যদি বলি ক্লথিং ব্র্যান্ড, আমি তো ক্লথিং নিয়ে কাজ করি, আমি অবশ্য যে বললাম আই হ্যাভ অনলি ওয়ান নিশ মানি। সো এই হিসেবে আমি একটু হিডেন থাকি, দেখবেন যে আমার ব্র্যান্ডের সাথে আমার পার্সোনাল ফেসের কোনো অ্যালাইনমেন্ট নেই, হ্যাঁ খুব কম। এটা আমার দরকার নেই, আমার শুধু টাকার সাথে অ্যালাইনমেন্ট থাকলেই হবে। আপনাদের সাথে আছে না না আমারও কিন্তু নাই ভাই, নেচার্স ভাইয়ের একটা অনেকে জানেও না, মানে আজকে আপনি ভাই যেভাবে ইন্ট্রোটা দিলেন এটা মানে ফার্স্ট টাইম ইন্ট্রো, মানে খুব কম মানুষই জানে যে নেচার্স ভাইরা কি, মানে আমি কো-ফাউন্ড করছি বা হচ্ছে সিইও। কারণ ভাই আমারও ভাই মাল্টিপল বিজনেস ড্রিম, আমারও ড্রিম না যে আমি একটা সিম্পল বিজনেস। আমি করলে পার্সোনাল ব্র্যান্ডিং করবো আলাদাভাবে। আমাদের সবার ইচ্ছে।
আপনারাও তো একই। তারপর আপনি মোটামুটি কিছুটা ফেসে আসেন এইচএফ এর সাথে আগে থেকে একটু That's it. হ্যাঁ ওই যে That's পেজে good. যাচ্ছে এজ এ সিজো আপনি অনেক কিছুতে আসছেন বাট আম এক ফেসলেস। যদি আমি এখন ক্লথিং এর ব্র্যান্ড করতে চাই আমার এটা তো জানতে হবে ভাই, আমি যদি চাই ক্লথিং এর ব্র্যান্ড করব আপনি চিন্তা করে দেখেন এবার একদম এক বাক্যে আপনার বোন জামাই সম্মানিত একজন হইতে পারে না, বোন জামাই দুলা ভাই অথবা মামা অথবা বিদেশ থেকে আসছে আপনার কোনো চাচা আমেরিকা থেকে আসছে একটু পশ আপনি যাকে বেশি সম্মান করেন তার এখন আসছে সামনে ঈদ আছে এখন কিছু একটা গিফট করতে চান, পাঞ্জাবি ধরেন গিফট করতে চান, সবার আগে আপনার দুইটা ব্র্যান্ডের নাম বলেন তো মাথায় আসবে সবার আগে। পান্ডের বললে তো ভাই আমার লিয়েনটা মাথায় আসে, বা আরেকটা আসতে পারে একটা দুইটা ইনফিনিটি রিচম্যান হ্যাঁ এরকম একটা দুইটা আসবে। এখন বলেন আপনার মাথায় কেন আমারটা আসে নাই? বিষয় হচ্ছে যে ভাই আপনাদের তো ভিজিবিলিটি ওইভাবে নাই এক। আর প্রথম এটা আমি আচ্ছা, বলবো বাদ দেন। না ভাই, এক নম্বরে আমি একটু বলি এই জায়গাটা একটু ভাই এটা জিনিস বলার আছে, দুইবারই তো সিমিলার কোশ্চেন। সেটা হচ্ছে যে অফলাইনে ভিজিবিলিটি এখনো কিন্তু আমরা অনলাইনে অনলি 1-3% কাস্টমার, বাকি 97% কিন্তু আই বিলিভ যে অফলাইন। একেবারে ভাই আমি এই কয়েকদিন আগে তো কই ভাই আমরা অনেকগুলা পাঞ্জাবি অনলাইনের পাবলিক কই ভাই? আমি একটা ব্র্যান্ড থেকেই আমি ম্যাক্সিমাম আমি আগের পডকাস্টেও বলছি আগের আড্ডাতেও বলছি আমি ম্যাক্সিমাম এক জায়গা থেকে একবার এখানে 7-8টা 10টা মানে কিনি, কারণ কি জানেন ওই যে ভালো লাগে নতুন আসে সবগুলাই আমি একটা একটা করে কিনে রেখে দিই। অনলাইনে বিজনেস গুলো অফলাইনে তো এখনো আমাদের জার্নি বহুত দূর। এই তো আপনি একদম জায়গা মতো আসছেন। এবার আসেন যে আপনি যাদের কথা বললেন না আপনার ব্রেনে যাদের কথা আসে অফলাইন মানে ব্র্যান্ড তাদের শোরুম কতগুলো আছে এবার আসেন। ওই তো হ্যাঁ। আমি যদি বলি যে আমিও ভাইয়ের মতো করে 6টা পাঞ্জাবি ভাইয়ের মতো লোকের কাছে বেচতে চাই, 6টা বেচতে চাই একজনের কাছে আপনার কাছে বেচতে চাই, তাহলে আপনি যে ব্র্যান্ডগুলোর কথা বললেন তাদের বাংলাদেশের শোরুম আছে অ্যাটলিস্ট 200-300 মিনিমাম এক একজনের। আরো বেশি প্রত্যেকটা জেলায়, ঢাকায় তো অনেক, চিটাংয়ে অনেক বেশি, ইনফিনিটি অনেক আছে। অনেক আছে প্রত্যেকটা জেলায় একটা দুইটা করে হলেও ভাই 200-র উপরে আছে। প্রত্যেকটা ওদের লাক্সারি যে শোরুম গুলা এক একটা শোরুমে 5-10 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে প্রোডাক্ট ছাড়া। ব্যাকিংডে কিন্তু ওয়্যার হাউসের প্রোডাক্টের কথা একেবারে বাদই দেন আপনি। তাহলে এবার চিন্তা করেন কয়শো কোটি টাকা লাগবে। তাহলে আমার পাঞ্জাবি আমি আপনাকে কেমনে খাওয়াবো ভাই? আপনার পাঞ্জাবি আপনার খাওয়াইতে হবে ওই ইন্টেন্স ভাবে, ইন্টেন্স ভাবে। তারপরে আমার কাছে 20 কোটি টাকা হবে, আমি 10-20টা শোরুম দেবো। তাহলে ব্র্যান্ডের হওয়ার জন্য পাড়া দিলাম, পাড়া এটা হলো প্রথম পাড়া দিলাম, টাকা কি পরিমাণ লাগে আপনি চিন্তা করেন। তো এই জন্য আমি আসলে বিরোধিতা করি যারা বলে নতুন একটা আনছে একটা পেজ খুলছে সেই লেভেলের একটা লোগো বানাইছে, ওর স্টোরি আছে, story is I have some story I am doing for branding, I am doing all the things for branding, কিচ্ছু করতেছ না তুমি ভাইয়া আপনি অনেক মানে গুরুত্বপূর্ণ এবং বিগ মানে অনেক ডিপে যে কথা বলছেন। হ্যাঁ আমি একটু আরো লাইট করছি। লাইট করেন ভাই। লাইটটা এইভাবে করি যে ধরেন মানে ব্র্যান্ডিং কনসেপ্টটা নিয়ে যেহেতু আমাদের যার অডিয়েন্স এই লেভেলের সাথে একটু অ্যালাইন করি, সেটা হচ্ছে ভাই দেখেন সহজ ব্যাপার, আমি এখন ব্যবসা শুরু করব বা যার এখন দুইটা পাবলিক আছে, যারা ব্যবসা অনলাইনে শুরু করবে, অফলাইন না অনলাইনে। তো অনলাইনে যারা শুরু করে তার একজনের কাছে টাকা আছে আর একজনের কাছে নাই। তাহলে এই পার্সপেক্টিভে যার টাকা আছে, টাকা খরচ করার অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে, তাহলে সে একটা ব্র্যান্ডিং কনসেপ্ট নিয়ে যদি চাই করতে পারে, চাইলে পারে। আগে আমরা বিরোধিতা করতেছি না, হ্যাঁ বিরোধিতা এই যে আমি ভেঙে দিচ্ছি। ভাই এই জায়গাটা একটা জিনিস বলি ভাই, ওইটা না ওই যে আমরা ওই যে যারা অনলাইনে বিজনেসম্যান এরা বাবলের মধ্যে আছে। রাইট, সে ব্র্যান্ড করতেছে কি মানে সে ব্র্যান্ড করতেছে ওই সেট অফ পিপলের কাছে, এক্স্যাক্টলি যে ওই অনলাইনে একটা নির্দিষ্ট কাস্টমারের কাছে ভাই। Exactly. ব্র্যান্ড আসল যদি সে মানে ওইভাবে ওই লেভেলের ব্র্যান্ড জানাচ্ছে। ভাই একটা সহজ কথা বলি, আপনি বুড়িগঙ্গার মাঝখানে আপনি একটা জাহাজের মধ্যে দিয়ে যান, লঞ্চ গুলো আছে না বড় বড়, যান, এবার দুই পাশে দেখবেন খালি ফ্যাক্টরি, আপনি কয়টা চিনেন? এত বড় বড় ইন্ডাস্ট্রি আপনি কয়টা চিনেন? চিনেনই না, তাহলে আপনি কে? আপনি কে? আমি বুঝাইতে পারছি? শেষ বুঝাইতে পারছি আই হোপ। বাট মেন যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে ভাই শুরু করবে দুইজন, বাট আপনার কাছে টাকা আছে, আরেকজনের কাছে একদম নতুন, সে একদম মানে স্টুডেন্ট বা সে শুরু করতেছে, তার কাছে 2-5 লাখ টাকা আছে বা 1-2 লাখ টাকা আছে বা 1000 টাকা আছে, যাই হোক সমস্যা নাই। তাহলে কার আসলে কোন ব্র্যান্ডে চলা উচিত? এটা হচ্ছে আমাদের একটা আমাদের জায়গা থেকে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি। আমার জায়গা থেকে আমি বলি, এরপর আপনাদের দুজন আপনারা বলবেন। সেটা হচ্ছে আমার যেটা সাজেশন যে ভাই যারা নতুন শুরু করতেছেন তারা এই ব্র্যান্ডিং ফোকাসটা বাদ দেন, যার পকেটে টাকা নাই। এটা বলি সহজ কথা, কারণ যে লোডটা নিতে পারবে না, যার মানে একটা স্টেপ নিতে চিন্তা করা লাগে আমার কাছে টাকা আছে কিনা, আমি চলতে পারবো কিনা, আমার অপারেশন চলবে কিনা, বা আমি এটা মেনটেন করতে পারবো, তার এটা দরকারই নাই। আপনি ভাই টাকা ফোকাস করেন,
কি করলে টাকা আসবে, সুন্দর সুন্দর অসুন্দর আমার দরকার নাই, আমার টাকা লাগবে। আপনি নিয়ে সেল করেন এবং টাকা কামান, এটাই আপনার ফোকাস, প্রথম কাজ। যার টাকা নাই আর যার টাকা আছে, যার কাছে হিউজ টাকা আছে, তার একটা ড্রিম যে ভাই আমি এরকম অনলাইন ব্র্যান্ডের কথা বলতেছি। আপনি চলে গেছেন অফলাইনে বিগার, আমি অনলাইনের কথা বলতেছি। অনলাইনে ব্র্যান্ড বলতে ভাই এখন দেখা গেল আমাদের কিছু যারা আমরা শুরু করছি তাদের চেনে, কারণ এটা হচ্ছে আমরা ওইভাবেই একটা মোটামুটি 6 বছর ধরে একটা মার্কেটে আছি, সেই কারণে তো তারা এটা হইতে চায়, তো সেই জায়গা থেকে অনেকে হচ্ছে। কিন্তু এই যে নতুন সুন্দর করে শুরুতেই সুন্দর জোস প্যাকেজ করে আসতেছে, হ্যাঁ এটা তাদের জন্য যার কাছে টাকা আছে, যে লোডটা নিতে পারবে, যে 2-5 লাখ 10 লাখ খরচ হলো, আমার লস গেল, ডোন্ট কেয়ার, আমি আবার এটারে শুরু করব, আমি এখান থেকে ব্যাক করব, এবং আমি প্যারা না, আমি এখানে 50 লাখ খরচ করতে পারবো, সমস্যা নাই। এটা তার জন্য ব্র্যান্ডিং শুরু থেকে। বড় যার কাছে টাকা আছে, যারা লোড নেওয়া তাদের জন্য ব্র্যান্ডিং, বাট যার টাকা নাই তার জন্য আমার মতে শুরুতে ব্র্যান্ডিং কনসেপ্ট টাকানো উচিত না। আপনাদেরটা বলেন। ব্র্যান্ডিং ভাই, আমি একটা কথা বলে শেষ করবো। এই কথা এটা নিয়ে তো আমি একটা ভিডিও বানাইছিলাম যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ব্র্যান্ড অর সামথিং। আমি ভাই মানে আগে সেল করেন, এটা হলো ব্যাপার, আগে সেল ইনশিওর করেন। ব্র্যান্ড বানাইছেন, সেল হয় না, তাহলে ওই ব্র্যান্ড দিয়ে কোনো লাভ নেই। বাট সেল হয়, ব্র্যান্ড নেই, ভালো লাভ আছে। তো ভাই আমার কাছে ব্র্যান্ড দিন শেষে মনে হয় যে জার্নি, এটা একদিনে কখনোই পসিবল না, এক বছরও পসিবল না। ঠিক আছে ভাই, ওই টাকা পয়সা খরচ করেও একবারে পসিবল না ভাই, মানে এটা একটা জার্নির মধ্যে দিয়ে যাইতে হবে। এই জার্নিটা ভাই হয়ে যাবে। এটা ভাই শুরুতে ওই যে সুন্দর করে টাকা পয়সা থাকলে একটু গোছায় করেন, তা বাদে সেলসে ফোকাস করেন, এরপরে ধাপে বেচতে শেখেন, এক কথা বেচতে শেখেন, জার্নি বলে দেবে যে ব্র্যান্ড হয়েছে। ভাই হয়তো ভাই তো বলেই তো বিশাল পার্সপেক্টিভ বলছি ভাই, শুরু করে সোজা কথা হলো আপনি ক্যালকুলেট করবেন যে আমি কি হইতে চাই, কার মতো বলবো। তো আপনি জিজ্ঞেস করলে কার মতো, ও কত টাকা ইনভেস্ট করছে, এই টাকা যে আমার কাছে আছে নাই, তাহলে আমি ওটা নিয়ে চিন্তা করবো না। হ্যাঁ, কবে হবে, যদি বলি যে 10 বছর বিজনেস করলে আমার হবে, তাহলে 10 বছর পরে থেকে আমার ব্র্যান্ড হবে, এটা মেনে নেওয়া। আমি রিয়েলিটি মেনে নেই, মেনে নেই। ওকে, অনেক ইম্পর্টেন্ট, অনেক কথাবার্তা বললাম, আর একটু কন্টিনিউ করি। হ্যাঁ করি আমরা। ওকে, সো টিম নিয়ে কি একটু কথাবার্তা বলতো? টপিক ছিল, তারপরে বলবো। তিনটা রাখেন আপনার মাথায়। একটা হচ্ছে বিজনেস ব্রেকডাউন। ধরেন আমরা ক্যালকুলেটিভ রিস্কের একটা ব্যাপারে একটা পার্ট বাদ দিয়ে, ক্লারিটি চলে আসছে আমাদের অলরেডি, মোটামুটি ক্লারিটি চলে আসছে। এখন ব্রেকডাউন যে একদম রিয়েল টাইম বলেন তো, আপনাকে আপনার মামা 2 লাখ টাকা দিল, আপনি একেবারে স্টুডেন্ট ছিলেন, এখন রাইট নাও স্টুডেন্ট থেকে বেরিয়ে আসছেন, জাস্ট পড়াশোনা শেষ করছেন, আপনার এখন কিছুটা নলেজ আছে, বা ভালো না এখনের নলেজটাই আছে, বাট আপনার কাছে 2 লাখ টাকা আছে, এখন আপনি বিজনেস স্টার্ট করবেন। একদম ওয়াইজলি আপনি কিভাবে ব্রেকডাউন করে নামবেন, ওকে মানে আপনার একটা আইডিয়া শেয়ার করে দেন, জাস্ট রিয়েল টাইম। ভাই আমি তেল বেচবো, নাকি আমি ঘি বেচবো, নাকি আমি ভাই আমি একটু জুতা যে এটা বলতে দিচ্ছি একেবারে, মানে এটার থ্রুতেই একজন ভালো মতো করে একটা বিজনেস শুরু করে। এই কথা তো সেটা হচ্ছে যে আমি একটু 2টা ক্যাটাগরিতে একটু ভাগ করি। একটা ক্যাটাগরি হচ্ছে যে ভাই আমার সামথিং নলেজ আছে, আর একটা ক্যাটাগরি হচ্ছে যে আমার নলেজ নেই। যদি নলেজ থাকে, আমি তাকে বলবো যে তার কাছে কথা 2 লাখ টাকা আছে, তাহলে আমি বলবো যে ভাই ডিজিটাল প্রোডাক্ট বেচা উচিত আগে। এটা আমার পার্সপেক্টিভ বলতেছি, ডিজিটাল প্রোডাক্ট বেচা উচিত, কারণ ও 2 লাখ টাকা দিয়ে ফিজিক্যাল প্রোডাক্টে ভালো পড়াটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। ঠিক আছে, কারণ আমি বলে নিছি কিন্তু 2 ভাগে, ওর নলেজ আছে, ও ডিজিটাল মার্কেটিং জানে। ও তাহলে যেটা করা উচিত, কোর্স সোর্সের কথা বলতেছি না আমি, ওর একটা এজেন্সি করতে পারে ও ছোটদের হেল্প করার জন্য সামথিং। হ্যাঁ, আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে এটা আরেকটু যদি আমি ব্যাক এন্ডে যাই, জব করলেও অসুবিধা নেই, অ্যাজ এ ডিজিটাল মার্কেটারই ও জব করুক। ফর এক্সাম্পল আপনার কোম্পানিতে, আমার কোম্পানিতে, ওখান থেকে আরো কিছু ক্যাশ হচ্ছে, আরো নলেজ হচ্ছে, এবং ও ওইটারে আরো জোস ভাবে ভাই হচ্ছে সেল করতে পারবে। কারণ কি দেখেন ভাই, এই মার্কেটে একটা বিগ গ্যাপ আছে, সবাই আমরা ফিজিক্যাল প্রোডাক্টের পিছনে ছুটতেছি, তো এই মার্কেটে ডিজিটাল মার্কেটারদের এখন একটা বিগ গ্যাপ আছে। অনেক বহু মানুষ আছে যাদের মার্কেটার দরকার, সেটা হলো ছোটখাটো একটা বিজনেস আছে, কিন্তু মার্কেটার এত মানে 20-30-50% দিচ্ছে, বাট ওটা স্কেল আপ করতে পারতেছে না। বাট আমার মনে হয় যে নলেজ আছে, ও যদি ওর হেল্প করে, ও কিন্তু স্কেল আপ করতে পারবে। এই জায়গাটাও কিন্তু খরচ করার জায়গা আছে। ও নিজেকে, আর ভাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং মানে তুই তুকারি করে বললাম, তুই যদি ডিজিটাল মার্কেটার হয়েস, তাহলে আগে নিজেরে বেঁচে দেখা। হ্যাঁ, আগে নিজে মার্কেটিং করে দেখা, আগে নিজে মার্কেটিং করবি তুই আগে সেভাবে যদি নিজেদের সেভাবে সেই পজিশনিংটা করতে পারিস, মার্কেটে একটা মোটামুটি লেভেলের মানে মার্কেটার হিসেবে যদি দেখাতে পারিস, তোর ভাই ক্লায়েন্টের অভাব হবে না। এই হচ্ছে ভাই আমার সাজেশন।
আর সেকেন্ড সাজেশন আমি যদি বলি যে আপনি যেটা বললেন ক্যাশ নিয়ে সে ফিজিক্যাল বিজনেস করবে, ফিজিক্যাল প্রোডাক্টের যদি বিজনেস করতে হয় তাহলে ভাই মাস্ট বি একটা এমন প্রোডাক্ট বের করা লাগবে ভাই, সেটা হচ্ছে যে ভাই ব্লু ওশনের প্রোডাক্ট, মানে মার্কেটে কাস্টমার ডিমান্ডও থাকা লাগবে। হ্যাঁ খুবই কম কম্পিটিটর আছে, কম্পিটিটিভ মার্কেটে এসে ভাই এই 2 লাখ 5 লাখ দিয়ে জি, বর্তমানে so tough। আর কেউ যদি ওরকম কোনো প্রোডাক্ট বের করতে পারে কম বেশি টেস্ট করে 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 সামথিং, ওই জায়গাটাও টেস্টের ব্যাপার আছে, রিসার্চের ব্যাপার আছে, ওরকম প্রোডাক্ট যদি সে বের করতে পারে, সেই প্রোডাক্টগুলো অল্প অল্প করে সে ইয়ে করলো, স্টক করলো বা হচ্ছে প্রোডাকশন যদি টাইপের কোনো কিছু হয় করলো, এরপরে যে সে ভাই ওইটারে কন্টেন্ট ওয়াইজ আগাবে এবং অ্যাজ ইউজুয়াল অ্যাড চালাবে, সেল করবে, হাবি যাবি এরকম। তো দ্যাটস মাই আর কি মানে suggestion। গ্রেট, মানে আপনি যা দিছেন মানে যে ধরনের ঠিক আছে, দ্যাটস দ্য থিং ভাই। এই কোশ্চেনটাই ভাই আপনারাও আমি চাই যে অ্যান্সারটা দেন। হ্যাঁ, তিনজনই দেবো। তিনজন, আপনারটা পাইলাম। 2 লাখ টাকা আছে, ও ধরেন যে না, আপনি কি করবেন? নলেজ আছে, নলেজ নাই, বা আপনার মতো ভাই তো ভাইয়ের মতো সাজিয়ে দিচ্ছে। ভাই অ্যাকচুয়ালি ভাই যে একটা সুপার স্পেসিফিক পয়েন্ট বলছে, সেটা হচ্ছে ভাই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। মানে বুঝছেন, মার্কেটিং তো অনেক বড় পার্ট, আমি ডিজিটাল মার্কেটিং এর কথা বলি। ভাই যে পরিমাণে বিজনেস গ্রো হইতেছে, যে পরিমাণে ফাউন্ডার তৈরি হইতেছে, সেই পরিমাণে এদেরকে সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবল পারসন মার্কেটে নাই। আপনি খুঁজে দেখেন, আপনি বের করে এই দেখেন। টপিকে আমার একটা ভিডিও ছিল ভাই, আগের থেকে ফাঁস করে দিলাম। তো মানে ব্যাপার হচ্ছে যে বের করে দেখান, মানে ব্যাপারটা চাই তাহলে চিন্তা করেন কি পরিমাণ ডিমান্ড এই পিপল গুলার আছে। বাট ফ্যাক্ট কি জানেন, এদের কমিটমেন্ট এবং সার্ভিস কোয়ালিটি সুপার ব্যাড। কেন বের জানে? এই যে ভাই ওই যে কারণ এর কাজ করেই নাই, কাজ জোস করে আছে শুধু। ভাই, কাজ করে না এবং ওরা ওদের ডিমান্ডই জানে না। না না, আর একটা বিষয় আছে যে ভাই ওই যে মানে মাইন্ডসেট ঠিক নেই, মানে ও হচ্ছে চিটারি বাটপাড়ি ভাই করতে। এটাই তো বললাম, ওর ডিমান্ডও জানে না। ও ডিমান্ড যদি জানতো, মাইন্ডসেট ঠিক হতো। ওর শুরুতে চিন্তা হলো ক্যাশ কামাবে মার্কেটেতে, চিন্তা চিন্তা করলে অনেক দূর যাইতে পারতো। তবে দেখেন, আমরা যখন শুরু করছি আজকে 6 বছর, আজকে আমরা এই মার্কেটে স্ট্যান্ড, মার্কেটে আমাদের ভাই আমরা এতটুকু বলতে পারি আমাদের নিয়ে কেউ মানে ব্যাড বাজে কথা বলতে পারবে না, আমরা ওই জায়গায় তৈরি করি নাই পজিশনিং। তাইলে আমাদের মাইন্ডসেট তো ভাই শুরু থেকে ক্লিয়ার যে আমরা কি করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা লাভ লস কি হলো এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ভাই আমাদের এই মানে আস্থা, ট্রাস্ট, এই জায়গাটা মার্কেটে পজিশনিং করছি। তাহলে আপনি চিন্তা করেন, আমি এজ এ মার্কেটার, আমি যেটা বললাম এত ফাউন্ডার আছে, তাহলে আমার এই মানুষগুলোর দরকার আছে না? তাহলে ওর পজিশনিং করতে হবে। ফার্স্ট হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি কাজ ভালো পারি, আমার কমিটমেন্ট ওকে, অনেস্টি, আমার কমিটমেন্ট, আমার অনেস্টি ওকে, এবং মানুষ আমাকে ট্রাস্ট করতে পারে। দ্যাটস ইট। আমি একটা আস্থার মানুষ হইতে পারি যে এই মানুষের সাথে কাজ করলে লং এ যাওয়া যায়। কারণ দেখেন, একটা ফাউন্ডার হিসেবে আপনি বললাম বারবার মুভ করবেন না এই জায়গাটা থেকে, অ্যাটলিস্ট আচ্ছা, আপনারা খুঁজবেন খুঁজবো না, এত খুঁজবো না। এবং ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে মার্কেটার Marketing, আমি তো অবশ্যই জানি, marketing। আমরা তো এগুলো করে আসছি রে। আমরা তো জানি, আমরা কিন্তু আমরা ভাই আমরা কি আসলে এই কাজ করে আমাদের টাইম নষ্ট করবো না করবো না, আমাদের সিচুয়েশনে? করবো না। একটা ফ্যাক্ট কি, এই ছেলেটা যদি অনেস্ট হয়, সে যদি কাজ না কম জানে, আপনি কি করবেন? আর কিছু জানি ওরে বানাই দেবে। ডিসঅনেস্ট হলে ও যদি বুলেটও হয়, লাভ নেই। দিব না। এক্সপেরিয়েন্স আমার আছে ভাই, আমরা রাখবোই না। বহুত প্যারা খাইছি। তো সেই জায়গা থেকে দেখেন, এই জায়গাতে মানে এত বড় একটা মার্কেট এবং এই জায়গাতে এত স্কিল পিপল এবং কোয়ালিটি পিপল দরকার, যারা ভাই কমিটমেন্ট ঠিক রাখতে হবে এবং অনেস্ট। তারা ভাই এইরকম যদি বড় বড় ধরেন, বেশি না মানে ধরেন 2টা ব্যবসার সাথে কাজ করে, বেশি দরকার নাই, 2টা বললাম, মানে একটা মার্কেটে 2টা ব্যবসা খুব ভালোভাবে সুন্দর করে চালাতে পারে। বা স্যার বড় সাইজের ব্যবসা দরকার নেই, সে ছোট ছোট সাইজের ব্যবসা না, আমি বলছি মাত্র 2টার সাথে যদি সে কাজ করে, যে মানে মানে সে যা ROI কামাইতে পারবে তার কিছু আর লাগবে না। তারপর সে বিজনেস করুক, টাকা এক সময় জমবে। হ্যাঁ, সে তাহলে সে যখন এখানে 2টাতে ফোকাস করবে, তাহলে কি সে বিজনেসই করতেছে ভাই, সব কিছু রান করতেছে। সে সবকিছু অল ইন ওয়ান। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ভাই, আমরা তো শুরুতে ইনভেস্ট করে রান করতে চাই না, আমরা তো ভাই শুরু থেকেই সার্ভিসে টাকা কামাইতে চাই। টাকা এই কারণেই হয়। ডলার বেচার টাকা, অমুকের টাকা, তমুকের টাকা, মানে ডিজিটাল মার্কেটে সব হচ্ছে ডলার বেচার। একবারে 10টা 15টা ক্লায়েন্ট লাগবে, নেবো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার এই জায়গাতে যারা কাজ করে মার্কেটিং এ ম্যাক্সিমাম নলেজ নাই, এক্সপিরিয়েন্স নাই। তো ভাই আমার কথা হচ্ছে এই যে এত বড় একটা ডিমান্ডওয়ালা মার্কেট, এত মার্কেটারের ডিমান্ড আছে আমাদের ডিজিটাল মার্কেটারের, বাট এই জায়গাতে যদি এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটার হয় ভাই, এক্সপিরিয়েন্স, কারণ সে একটা বিজনেসকে একটা লেভেল পর্যন্ত, 0 থেকে এই লেভেল পর্যন্ত নিচ্ছে এবং ক্লিয়ার সে জানে স্টেপস গুলা, চ্যালেঞ্জ গুলা, ব্যারিয়ার গুলা। তাহলে ভাই চিন্তা করেন তো, তার ডিসিশন গুলো একটা ফাউন্ডারের সাথে ম্যাচ করে না? তাহলে একটা ডিসিশন যদি ফাউন্ডারের সাথে ম্যাচ করে, তাহলে তার উপরে সে ট্রাস্ট করতে পারে না। এই আস্থাটুকু যদি একটা ফাউন্ডার যদি পেয়ে যায় তার মধ্যে, তাহলে চিন্তা করেন তার পজিশনে কি হবে। এইটাই আর কি। ওকে ভাই, তাহলে মানে আমাদের অ্যান্সার তো শুনলাম, বাট আপনার অ্যান্সারটাও জানতে চাই ডেফিনেটলি। সেটা হচ্ছে যে 2 লাখ টাকায় বেসিক্যালি আমরা তো ডিজিটাল নিয়ে বললাম,
রিজিক একটা পার্সপেক্টিভ থেকে বলা আচ্ছা, আছে। হ্যাঁ হ্যাঁ। দেখি বুঝতে পারছি না, আমারটা একটু ডিফারেন্ট, বাট আপনাদের সাথে ডিসএগ্রিমেন্ট নাই কোনো। যেমন আপনি ডিজিটাল প্রোডাক্টের কথা বলেন, দ্যাটস অসাম জিনিস, যে অনেকে আছে ছোট ছোট ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করে, গ্রাফিক্স প্রোডাক্ট আছে, ওর সার্ভিস আছে, অনেকে বিভিন্ন সার্ভিস দিচ্ছে, দিয়ে এটা কিন্তু একটা ভালো বিজনেস হতে পারে। আর ভাই যেটা বললো এটা তো আরো অসাম জিনিস, যে আপনি জাস্ট যে নলেজটা আছে এটাকে সেল করা শুরু করেন অনেস্টির সাথে, ডেডিকেশনের সাথে, তাহলে আপনার ক্যাশটা ইজি জেনারেট হবে। তো আমি একটাও চাই না, ওকে আমি কোনোটাই চাই না ধরি এরকম এরকম তো অনেক অনেক আছে না ভাই, আমি এন্টারপ্রেনার হবো, আমি নন ফিজিক্যাল আমি পড়াতে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে বলছেন, কারণ 2 লাখ টাকা নিয়ে শুরু করেন বলি না। না আমিও কিন্তু ভাই সেম একটু অ্যাড করে দিই, আমিও কিন্তু ওই যে ডিজিটাল মার্কেটিং সেল করার কথাই বলছি। আচ্ছা 2 লাখের টপিকটা যদি আমার, না আমি এটা বেস্ট। আপনি 2 লাখের টপিকটা বের এখানে যদি এমন হয় যে একটা লোকের 2 লাখ টাকা আছে, এটাকে আমরা স্লটে ভাগ করতে পারি, লেটস সে আমি 10টা বা 20টা স্লটে ভাগ করব। সো 20টা স্লটে ভাগ করব, যদি প্রোডাক্টের দামের উপর ডিপেন্ড করে, তো আমি 10টা যদি করি, আমি একটা আগে প্রোডাক্ট সিলেক্ট করি। আমি তো জানি যে আমি ফিজিক্যাল ফিজিক্যাল প্রোডাক্ট এবং হচ্ছে কোনো নিশ নিয়ে কোনো কেয়ার করি না, কোনো নিশ নিয়ে কোনো চিন্তা নাই, যে আমাদের ফ্যাশন থেকে নিতে হবে। হ্যাঁ, আমার লাইফে এটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলছিল, আমি রেগুলার ইউজ করি, দ্যাট মিনস এটাই আমার সেল করতে হবে। ফালতু জিনিসপত্র থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি। হ্যাঁ, সো আমার প্যাশন, আমার বাপ দাদার মানে ঐতিহ্যবাহী প্রোডাক্ট, ব্যাপারটা এরকম হইলে যায় না, আমার সাথে যায় না, এটা ব্যাপারটা এরকম না ভাই। মনে করবে আমি একটা দল্লি হইলো সোজা কথা। তো আমি লেটসে ধরি আমাদের হাতে ঘড়ি টড়ি আছে, তো আমি একটা কমন র্যান্ডম প্রোডাক্ট ঘড়ি ধরি। আমাদের তিনজনই হচ্ছে, আপনারা দুইজন স্মার্ট ওয়াচ ইউজ করতেছে, আমি অ্যানালগ ইউজ করতেছি। সো আমি স্মার্ট ওয়াচ একটু কম ইউজ করি, আমার কাছে পার্সোনালি হয়তো ওটা অতটা বেশি টানে না, ভালো লাগে না যে টানে না, আমার কাছে ম্যানুয়ালটা বেশি ভালো লাগে। 4-5টা ঘড়ি আছে আমার ম্যানুয়াল, রাইট? সো কি যেটা অ্যানালগ। এখন আমরা ঘড়ি সেল করব, আমি চিন্তা করলাম আমি ঘড়ি সেল করবো, এখন আছে 2 লাখ টাকা, আমি এটাকে ঘড়ি যেতে একটু দামি প্রোডাক্ট, আমি এটাকে 10টা স্লটে ভাগ করলে পার স্লটে কয়টা আসতেছে? 20,000 আসতেছে 20টা, সরি 20,000 টাকা। এখন আমি যদি ধরেন এই ঘড়িটা আমি পাটর করি সুন্দরবন স্কোয়ার, চকবাজার, বিভিন্ন যে বাংলাদেশের পাইকারি যে মার্কেটটা আছে ওখানে ঘুরবো, দেখলাম আমার 20,000 টাকা করে 10টা স্লট তো আছে, আমি লস মেক না করে 3 মাস পরে বিজনেস দাঁড় করাবো ইনশাল্লাহ, এরকম একটা প্ল্যান করতে পারি। ওই 2 লাখ দিয়ে 2 লাখের ভিতরে লস মেক না করে এটাকে রিইনভেস্টমেন্ট সামহাও আমি লাগাবো। এটাকে কিভাবে লাগাইতে হবে ইউজ করে, মানে টাকা লাগানো বলে না ঢাকার ভাষায় করতাম, যে টাকাটাকে লাগাই দিই, কোথায় দেয়? ইনভেস্টমেন্ট, টাকা লাগাই দিই। টাকা তো এই টাকাকে আমি 10 ভাগে লাগাইতে থাকবো, এটাকে আমার দেখা যায় কি হয়। তো এখনো ধরেন আমি হচ্ছে এই ঘড়িটা গেলাম, যে আমি পাটোয়ারটুলি গিয়ে দেখলাম এটা 800 টাকা দাম, তাহলে আমার 20,000 টাকার প্রথম স্লটে আমি 15,000 টাকার ধরেন আমি 20টা ঘড়ি কিনলাম, রাইট? 800 টাকা তো গেল, আমি একটু আগে পরে হবে, আমরা ব্যালেন্স রাউন্ড ফিগার করি, হ্যাঁ জাস্ট ক্যালকুলেশনে হেডেক না, আমরা হেডেক না নিই। ধরেন আমি 20টা ঘড়ি কিনলাম আর $50 রাখলাম, তা 20,000 টাকার মধ্যে হয়ে গেল আমার। 5,000 টাকা 6,000 টাকা ছিল আর হচ্ছে ওটা, তো 20,000 টাকা প্রথম স্লটে আমি স্টার্ট করলাম। 20টা ঘড়ি আছে, 20টা ঘড়ি, আমার এই ঘড়িটার সেল প্রাইস হচ্ছে 1500 টাকা ধরে। 20টা ঘড়ির দাম কত? 30,000 টাকা, সেল করলে 30,000 টাকা আমার কাছে ক্যাশ ইন হবে। তা এখন আমার কাছে $50 আছে আর 20,000 টাকা জিরো আছে, ঘুরে আছে 20টা, আমি অ্যাড রান করলাম $50। আমার যদি 2.5 মাল তা চলে যায়, তাহলে আমার কি হবে? 10,000 টাকা প্রফিট হবে। 30,000 টাকার 20,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, এখন আমার কাছে এক্সট্রা আছে কত টাকা? 10,000 আছে। এইটাই আসতেছি, আছে কত এক্সট্রা? আরো 10,000 টাকা হাতে আছে, তো আমার এন্ড প্রোডাক্ট, লাস্ট প্রোডাক্ট পর্যন্ত সেল করতে করতে 10,000 টাকা প্লাস থাকবে এক্সিস্টিং বাজেট থেকে। আরো 10,000-এ কত আসে? আরো $90, $87 আসতেছে না? তাহলে 20টা প্রোডাক্ট আগে ছিল ধরেন 50, পরে আসলাম ধরি 90, তাহলে $140, প্রোডাক্ট মাত্র 20টা। ম্যাক্স একটা করি কয় টাকা? 1500 টাকার একটা প্রোডাক্ট কত ডলার খাবে ভাই? ভালো করে এক চ্যানেলে $2-3 সেল করা সম্ভব। আপনি যদি এটা $8 বেচে, $8 মানে একদম ডিজাস্টার, এর চেয়ে বেশি ডিজাস্টার হইতে পারে না। ম্যাক্সিমাম 20টা করি $8 বেচলে $160। দ্যাট মিনস নিয়ারলি আপনার ওই 20,000 পকেটে কোনো রকম চলে আসবে। একদম ওর্স কেস $8 বেচা মানে আপনি ভাই মার্কেটারই না কিচ্ছু, সরি আপনি না সেল করার দরকার, আপনার সেল করার দরকার নেই। এবার আরো ওর্স কেস বলি ভাই, আপনি $10 বা ধরেন যে আমার ওই 20,000 লস হয়ে গেল, তাও তো আপনার হিসাবে ওই 1,80,000 যাবই না। আমি স্পট করে তো 6 একটা আলাদা কোম্পানি, আলাদা এন্টিটি, আলাদা সিইও চিন্তা করে না, ওকে ওকে কারণ আপনি একটা টার্গেট প্রাইস। এবার আসেন যে আমি আরো ওর্স কেসে গেলাম, $10 বেচলাম, বা আমি সেলই করতে পারলাম না, সেল আমি করতে হবে। একবারে যদি নাই পারি, তাহলে ভাই আমার ওই 2 লাখের এটা ব্রেক ডাউন হয়, কিছু তো নলেজ নিয়ে আসছে, রাইট? কিছু নলেজ এখন ম্যাটার আছে ভাই, যারা একদম মানে নলেজ আছে তারা 2 লাখ টাকা নিয়ে সেল করতে চায় তাদের জন্য একরকম, আর যারা
কারণ নলেজ মনে করেন কোন রকম আছে, এখন এইটাতে অভিজ্ঞতা অর্জন করবে তাদের জন্য একরকম, তাহলে সবাই সেল করতে পারবে। আমরা ওদেরকে ধরতেছি তো এটা রিয়েল সিরিয়াস পিপল বিজনেস করতে চাই, কাজ করতেছে এবং সে 2 লাখ টাকাও আছে এবং সে মার্কেট অ্যানালাইসিস করছে, ঘুরছে। আমি একটু আগে প্রথমে কিন্তু বলে নিছি সে মার্কেটে ঘুরবে, সিলেক্ট করলাম কারণ এখানে পিপুল আবার ম্যাচ করে ফেলবে। ম্যাচ এই কারণে হ্যাঁ রাই ভালো করছেন, বুঝাই দিচ্ছেন। সো আমাদের আবার ওই যে পার্সপেক্টিভ শিফট হয়ে থাকে। হ্যাঁ, যে এখন আমার এখানে যদি ওয়ার্স্ট কেস হয় $200 যদি $10 করে সেল করি, তাইলেও $200 যাচ্ছে আমার, তাহলে আমার কাছে 30,000 টাকা আসছে, $200 চলে গেছে, ক্যাশ আসছে কত 30,000 টাকা। তো আমার কাছে তাও দেখা গেছে কত গেল, আমার এখানে প্রোডাক্টের কস্ট 15,000 আর $200 দাম কত ভাই 25,000, $200 দাম 25,000, কত হলো 40,000, রাইট? 10,000 তো আমার 10,000 লস হলো। তাহলে কি হলো, আমার যদি সুপার ওর্স কেসও হয় 10,000 টাকাই লস হচ্ছে, 10,000 টাকা আরো থাকবে সুপার ওর্স। এবার আসেন, এবার এইভাবে আমি ভাই, একটু লসের বিহাইন্ডে বলা একটা জিনিস হবে, তার কনফিডেন্স এবং অভিজ্ঞতা দাঁড়ায় যাবে। হ্যাঁ, এই জায়গায় ঘাপলাটা মানুষ এই জাত কিনতে চায় না। এখন আমি যদি ঘড়িরই এইভাবে 10টা স্লট না, আমি 10টা রকমে যাব, 10টা ডিজাইন, 10টা স্টাইলে যাব, কন্টেন্টও এবার দেখা গেল 10 আমি তাহলে 10 বার টেস্ট করার ক্ষমতা আছে। মিডিয়ামলি ওর্স যদি হয়, আমার 10টায় যদি বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়, মানে খুব তাও ভাই আমার আই বিলিভ যে ব্রেক ইভেন 1,50,000 থাকবে, 50,000 লস হবে নেক্সট। লস টস হবে না, আই বিলিভ যে এভাবে খুব বেশি হয় না, খুব বেশি হয় না, কোনো না কোনোটা লেগে যায়, কোনো না কোনোটা থেকে প্রফিট আসে। কোনো না এই 20 প্রকার আপনি ঘুরে কিনতেছেন, সরি 10 প্রকার, ওর মধ্যে কোনো একটা উইনিং হয়ে যাচ্ছে। কোনো প্রজেক্ট তো দাঁড়াবে, ব্রেকডাউন তো করে দিলাম, কোনো না কোনো প্রজেক্ট তো দাঁড়াবে, একটু তো 10,000 টাকা কেউ দেবে, কেউ দেবে না, কেউ 3,000 লস করবে, কেউ 10,000 লস করবে, কেউ আবার 5,000। জোস এক্সাম্পল দিছেন। এইখানে কি হবে জানেন, আলটিমেটলি আপনি দেখবেন কি 1,80,000 আছে আপনার কাছে, যদি খারাপ অবস্থা, খারাপ। 1.5 লাখ আপনি আরো 9টা স্লট করতে পারেন। কেন আমি ছোট্ট স্লটের কথা বললাম, এটার একটা রিজন আছে। আপনি ফার্স্ট টাইম, আপনি তো অফিস নিয়ে এমপ্লয়ি নিয়ে অনেক কাহিনীবাজি করে টাকা ওই 2 লাখের তো ভাই 2 মাসে খালাস করুন। শেষ। আপনি একা করেন, একা করেন, নিজের ক্যাপাবিলিটি 20টা করে করেন, 30টা করে 10টা করেন, 20টা করেন, একা করেন, প্রথম স্লট, দ্বিতীয় স্লট, তৃতীয় স্লট, 3টা স্লট এট এ টাইম রান করেন, প্রত্যেকটা থেকে 5টা করে বেচবো, আসেই তো 20 পিস। এটাই 5টা করে 15টা, যদি আমি 3টা বা 4টা স্লট, মানে 4টা ভেরিয়েন্টের একদম ব্রেকডাউন বলি, 4টা ভেরিয়েন্টের ঘড়ি আমি এট এ টাইম রান করবো অ্যাসিঙ্ক্রোনাইজ ওয়েতে। তারপরে যে হবে, এই 4টা ঘড়ির 5টা করে সেল করলে 20টা, আই ক্যান হ্যান্ডেল, একা আমি হ্যান্ডেল করতে পারবো সবকিছু। আমি এই 20টাকে ডেলিভারি করবো প্রত্যেকদিন, এবং আমি এটা থেকে শিখলাম, গ্রো করলাম, গ্রো করলাম। এবার আসেন যে আপনার টাকা 3-4 লাখ হয়ে গেল, তখন আপনি একটা প্যাকেজিং ম্যান রাখতে পারেন, ম্যাক্স, নট সেলসম্যান অনলি ইউ। স্টিল আপনি সেলসম্যান 30-40-50 এর উপরে চলে গেলে তখন আপনার সেলসম্যান লাগে, ঠিক আছে? এর আগে সেলসম্যান নিলে কি মানে কি সমস্যা, আমরা যদি এটা একটু জানি, কারণ অনেকে এটা আপনি বলেন, একটা কোশ্চেন, এটা আপনি বলেন, আমি তো অনেক বললাম। এখন মেইন ব্যাপার হচ্ছে যদি এর আগে যদি সেলসম্যান নিয়ে ফেলে, কারণ তার বললাম এখানে একটা রিস্ক, একটা ব্যাপার আছে, ভয়। হ্যাঁ, তার টাকা অল্প, এখানে মানুষ রিস্কটা নিতে চাচ্ছে না বা পারছে না। ধরেন আমি যখন একটা ঘড়ি যখন সেল করবো, তখন কন্টেন্ট থেকে শুরু করে সবকিছুর মাইন্ডে যখন আমার চলতেছে, তখন আমি বললাম আরেকজন সেলসম্যান আনলে, ও বললাম ওই কাস্টমারকে কনভিন্স করার বা কোন কথা বললে পিচ করলে কনভিন্স হবে, বললাম জানে না। আর আমি বললাম হ্যান্ডেলও করতে পারবো না, কারণ আমার এখানে ফেয়ার ভয় কাজ করতেছে, কি হবে আমি জানি না। তো সেই কারণে নিজে করাটা, ওর যে ডেডিকেশন থাকবে ভাই, ও যে পরিমাণে 10 জন আসলে ও 9 জনের কাছে সেল করে দেবে, সবচেয়ে বড় সেলসম্যান দিয়ে 6-7 জনের কাছে যাই, সবচেয়ে বড় অভিজ্ঞতা। আর আমরা যখন শুরু করছি, দেখেন শুরুতে কল সেন্টারে আমি কাজ করতাম, মেসেজিং ডেলিভারি, আই বিলিভ যে আমি অনেক আশাপুর কাজ করতাম, একদম র। দ্যাটস ওয়াই যখন কোম্পানি বড় হয়েছে, তিন প্রবলেমে পড়লে আমরা বলতে পারি এটা এই কারণ হচ্ছে, এটা এভাবে করো, কিন্তু আপনি করেনই নাই, তাহলে ভাই আপনাকে ওই ডিরেকশন আপনি দিতে পারবেন না, আর আপনার ভাইজে খাই ফেলবে। আপনি পরে এই অভিজ্ঞতার এই ফাঁদে পড়ে আপনি নাই হয়ে যাবেন। তো দ্যাটস ওয়াই একটু মানে মিনিমাম 50টা পর্যন্ত অর্ডার থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে ফুল ম্যানেজমেন্ট নিজে করলে, অ্যাটলিস্ট আপনার এই অভিজ্ঞতাটা থাকলে আপনি এটা 500 গেলে 1000 গেলেও প্রবলেম অলমোস্ট সেম। 50টা পর্যন্ত করাই যায় ভাই। হ্যাঁ, আবার একটা কথা আছে, 1000 বলতেছি আবার মানে প্রবলেম গুলা বলতেছি, এখানে প্রবলেম গ্রাজুয়ালি চেঞ্জ হয়, মানে লেভেল ওয়াইজ চেঞ্জ হয়, কিন্তু কমন কিছু প্রবলেম আছে, এরপরে তো আমরা লার্ন করে করে আগাবো। ভাই আপনাদের কি মনে হয় না যে 10টা স্লটে যদি কেউ এইভাবে বিজনেস করে, তার কনফিডেন্সটা বাড়বে, কোন লেভেলে পারলে যাবে 100%। এবং আই বিলিভ যে এখানে 100% টাকা লস করার কোনো চান্স ভাই আমি দেখছি, আমি টেস্ট করছি, তো আমি তো অনেক আগে থেকেই কাজ করি, আমি দেখছি এই ধরনের টেস্টের মধ্যে ম্যাক্সিমাম 10% লস হয়, মানে 2 লাখ থেকে 20,000 টাকা ম্যাক্স লস হবে, আর 1,80,000 আসছে তো ওটাতে আবার ড্রাইভ নিতে পারবো,
আর ম্যাক্সিমাম কি করে ওই 2 লাখ দিয়ে দেখা গেলো প্রোডাক্ট কিনে ওই দেখা গেলো ইয়ে টিয়ে করে একদম মাখা হ্যাঁ, একটা প্রোডাক্ট এনে মাখায় ফেলায়, যেটা মাখায় জিলাপিও দেয়, পরে বুরিন্দা দেয়। ভাই যা বললেন মানে আই বিলিভ যে ভাই বহু নতুন উদ্যোক্তা যেহেতু এইখানে অনেক মানে নতুন মানে বা আমরা যেহেতু গ্রোয়িং স্টেজে কথা বলতেছি, এই যে ভয় নিয়ে যেহেতু কথা বলতেছি, যেহেতু আমাদের তো 2 লাখ টাকা আমার বললাম ভয় আছে, ভাই কত ডলার অ্যাড রান করতে গেলে আসলে এবার এই যে হাত পা কাঁপে, আমাদের জায়গা থেকে বা আপনাদের জায়গা থেকে যে আমি দুইজনে কোশ্চেন করি, ভাই শুরুতে কয় ডলার মানে অ্যাড রান করতে যে আপনার কাছে চিন্তা হচ্ছিল যে এটা অ্যাড রান করে যদি লস হয়, অ্যামাউন্টটা কত মানে ডলার? ভাই আমার আসলে এটা রিয়েলি মানে আমার এরকম এক সময় ছিল, আমি একদম বেশি dollar সবারই দিয়ে ছিল, দিতাম। আমাদের সবারই ছিল। ওই $20-30, $5, $10 এই আমার ম্যাক্স ছিল। পরে এই জায়গাটা আমার হেল্প কি হয়েছে জানেন ভাই, নেটওয়ার্কিং। যখন আমি আবার সিমিলার মাইন্ডের সাবিত জিয়াদের সাথে চলো দাদা বাড়াই দেন, বাজেট বাড়ান বাজেট, এবার 50 দিছি দেখি যে ভালো হয়, 100 দিছি ভালো হয়, এইভাবে করে করে 100, 200, 500 আরো এভাবে বাড়াইছি। সো এই জায়গাটা রিয়েলি আমার ওই যে অ্যাসোসিয়েশনটা অনেক হেল্প করছে, যে আমার ওই যে ফিয়ার থেকে বের করা বা একটু পুশ দিতে। সবারই হিসাব তো আমরা কে বুঝাবে। আপনার ক্ষেত্রে ভাই কত ডলার? আমার $10 ভয় পাইতেছিলাম, মানে এত লেম। $5 সেম কেস তো হয়েছে। $10 যাবো, $10 দিলে যদি লস হয়, যদি সেল না যদি সেল না আসে, $10 দিয়ে দেবো প্রত্যেকদিন, বাজেট $5 তো আছে, এটাই তো সুন্দর। মানে মেইন ফ্যাক্টটা কি জানেন, $5 তো হচ্ছে না, 5-6টা কি দরকার হচ্ছে, আমি 10% হচ্ছে যদি না হয়। আর ওইখান থেকে আবার হচ্ছে অ্যাসোসিয়েশন, একই জিনিস, একজন অ্যাসোসিয়েশন আইসা বললো যে ভাই অ্যাসোসিয়েশন বলতে মানে অ্যাসোসিয়েশনের ভ্যালু যদি আমরা একটু রিলেট করি, আসলে অ্যাসোসিয়েশন বলতে কি বোঝাচ্ছেন আর অ্যাসোসিয়েশন কেন লাগে আসলে, মানে আমাদের কেন লাগে অ্যাকচুয়ালি, আমরা কেন এত ফোকাসড আসলে association? আমরা অ্যাসোসিয়েশনের ফোকাসটা যদি না থাকি না, আপনার আমি বললাম তো ভাই, 1-2 বছর পর আপনি প্যাকেট ব্যাক টু দ্য Exactly, খুব গুরুত্বপূর্ণ এটা কথা বলছেন। যদি ফোকাস না করি, এই এক্সাম্পল আমার কাছে আছে, কি বলেন না পাওয়ার ভাই, ইউনিটি ইজ পাওয়ার ভাই। পাওয়ার অফ ইউনিটি টেনে ধরবে ক্লাব, কে ধরবে? হ্যাঁ, ডিসি ডোমিনিটস ক্লাব, কে টেনে ধরবে? এখন আপনাকে কে আপনাকে হচ্ছে কন্টিনিউয়াস পুশ দিবে, কে আপনাকে হচ্ছে লাইনে রাখবে, ওই যেটা বললেন না যে প্যাকেট হয়ে যাবে 2 বছর। আমি যদি কোথাও কোথাও টোটালি কারোর সাথে না মিশি, আমি আমার জগতের মধ্যে থাকি, 2 বছর পরে মেবি আমার বিজনেস অনেক ডাউন। কেন আসলে এর কারণটা যদি আমি বলি, তার কারণ হচ্ছে ধরেন আসলে আমরা উদ্যোক্তা, আমাদের দেখতে অনেক কিছু লাগলেও ভেতরটা মানে ওইরকম না, ভেতরে অনেক সময় ভাই হিউজ চাপ, প্রেশার, টেনশন, অনেক কিছু চলে, কারণ আমরা ভাই মানুষ। তো এই জিনিসগুলা না আসলে আমাদেরকে বোঝার জন্য না আমাদের সেম লেভেলের মানুষই লাগে, এছাড়া নাকি বোঝে না। যেমন দেখেন এই যে আজকে আড্ডাটা মারতেছি, দেখেন আমাদের মাইন্ডের জায়গায় বা লেভেলের জায়গায় যদি বলি, অ্যাটলিস্ট আমাদের মাইন্ড লেভেল সেম না হলে আজকে যে কনফ্লিক্ট হচ্ছে ভাই, পার্সপেক্টিভ ওইটা তো হবে। হবে, এটা কমন, কিন্তু মাইন্ড বললাম সেম। দ্যাটস ওয়াই এই যে আমাদের এই আড্ডা কথা আগে কি- 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা আগে বিলিভ যে 2-3 ঘন্টা চললেও আর বেশিও চালানো সম্ভব। হ্যাঁ সম্ভব। তো সেই জায়গা থেকে আসলে অ্যাসোসিয়েশনের জায়গা, ধর আমি এখন একটু খুব পেরেশানিতে আছি, চ্যালেঞ্জে আছি, একটা প্রবলেমে আছি, বাট এই অ্যাসোসিয়েশনের জায়গা থেকে কি আরে ভাই দূর, এটাতে এমনি করেন হয়ে যাবে ভাই, এটা একটু ট্রাই করেন, মানে এই যে একটা কনফিডেন্স পাওয়া যায়, পাওয়া যায় নেটওয়ার্কের থ্রুতে, অ্যাসোসিয়েশনের থ্রুতে, যে একটা মানে স্পার্ক করে। এক কথা হচ্ছে স্পার্ক আছে না, পাথরে পাথরে ঘষা গেলে কি হয়, একটা পাথর যদি আপনি আলাদা রাখেন তাহলে বলো মোর কোনো মূল্য নাই, ভ্যালু নাই, কোনো কাজও লাগবে না। বাট মানে কাজে লাগবে না আমি এটা তো বলতেছি যে আপনি যখন একটা পাথরকে শুধু যদি আলাদা রাখেন তাহলে ও তো একা, কিন্তু যখন দুইটার স্পার্ক করাবেন দেখবেন যে সংঘর্ষের ফলে একটা আগুন বেরোবে, ওই আগুন থেকে বললাম অনেক মানে কিছু জ্বালাই দেওয়া সম্ভব। তো এরকম আমরা যখন একসাথে হই তখন আমাদের ভিতরে স্পার্ক করে, স্পার্কে ঘর্ষণে তখন আমরা জ্বলে যাই, নিজেরা চলে যাওয়ার রেজাল্ট গুলো আমাদের টোটাল লাইফে বিজনেসে ইম্প্যাক্ট করে, যার কারণে আসলে গ্রোথটা আসে। যেটা বলতেছিলাম ভাই, আলোচনা করলে আই বিলিভ যে কথাই শেষ হবে না। টিম নিয়ে কথা বলতে চাইছিলাম, আমরা next episode এ কথা বলতে চাই। হ্যাঁ মানে আমি সেটা বলতে চাচ্ছি, আপনার মতামত কি ভাই বলেন, নেক্সটে করতে পারে কিনা? অলরেডি 5টা পড়ি আছে। লাস্ট এপিসোডে আমরা বলে ফেলছিলাম যে আমরা বিজনেসের ব্রেকডাউন করব, সো ওইটা পর্যন্ত হ্যাঁ আমরা মোটামুটি করছি। মোটামুটি আজকে মাথা নষ্ট যদি কেউ শুরু করতে চায়, এই একটা পডকাস্ট দিয়ে কেউ বিজনেস শুরু করতে, অনেক অনেক জায়গা একটা পয়েন্ট যেহেতু 3টা বলছিলাম, আমরা একটু হালকা মানে শর্টে শেষ করে দিব। আসলে ফোকাস এন্ড কনসিস্টেন্সি জায়গাটা আসলে বিজনেসের গ্রোথের জন্য কেন ইম্পর্টেন্ট বা কিভাবে রাখা যায়, এই জায়গা থেকে আমরা বলে আমরা শেষ করে দিই। আপনি বলেন, যেহেতু এটা মানে কাইন্ড অফ আপনারই পয়েন্ট, আপনি বেশি কথা বলেন। বাইরেই আমি কোশ্চেন করি, কিছু কোশ্চেনটা লাস্ট টাইম এটা লাস্ট এটা শর্টলি বলে শেষ করব। শর্টলি বলে ইফতারেরও আই গেস টাইম আছে। ফোকাস এন্ড কি ভাই? ফোকাস এন্ড কনসিস্টেন্সি আসলে বিজনেসের গ্রোথ ভাই ফোকাসটা তো ভাই আমি বলবো যে মানে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট
বিকজ বিজনেসে আমরা করতে গেলে এবং লাইফটাও আমরা যে সিচুয়েশনের মধ্যে আছি এবং যে টাইমের মধ্যে আছি, এই টাইমে সব থেকে কঠিন জিনিসটাই হচ্ছে ফোকাস ধরে রাখা। এটার আমি বলবো যে সব থেকে কঠিন, বিকজ আপনার কাছে কখনো মনে হবে কি ব্যাপার, ওইটা করি, একটু এইটা করি, বা ঠিক আছে এটা হচ্ছে না আরেকটু করি। ওই জায়গাটায় আমাদের ফোকাসটা অনেক ব্রেক হয়। আর ফোকাস ব্রেক হলে ভাই ওই বিজনেসটা নিয়ে আপনি বড় করতে পারবেন না। ওই বিজনেসটা বড় করতে গেলে ওইটাই আপনার ডিপ একটা ফোকাস রাখতে হবে এবং ওইটা নিয়ে আগাইতে হবে, এবং এই জায়গাটায় চলে আসে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি হুট করে একবার এটা করতেছেন ওইটা করতেছেন, অল এভরিওয়ারে যদি আপনার কনসিস্টেন্সি না থাকে, কন্টিনিউয়াসলি ফোকাস ধরে রেখে কনসিস্টেন্সি ধরে রেখেই কিন্তু সামনে আগায় রাখা যায় ভাই। দ্যাটস হোয়াট আই ফিল আর কি। ভাই যদি কোনো কিছু হ্যাঁ, বলতে চান। আমি শেষ করে দেবো বলে। আপনি শেষ করে দেবেন যে আমার একটু পার্সপেক্টিভে এরকমই ভাই যেটা বলছে, তো এটারে আমি একটু ব্রেকডাউনে যদি বলি, ধরেন আপনাদেরকে বলা হইলো যে ভাই আপনি ওই যে আমি একদম আমি না আসলে অঙ্ক দিয়ে বলতে পছন্দ করি। ধরেন বলো যে ভাই আপনি 10টা প্রোডাক্ট প্রত্যেকদিন সেল করলে আপনার জীবন অনেক সুন্দর হবে, রাইট? আপনার 10টা প্রোডাক্ট সেল করতে গেলে আপনার কমসে কম 20 বার ট্রাই করতে হবে। 20 বার ট্রাই করতে গেলে আপনার এখানে আপনি প্রথম 5 বার ফেল করবেন, তারপরে 3 বার পাস করবেন, তারপরে 5 বার আবার ফেল করবেন, তারপরে 2 বার পাস করবেন, 15 বার দিন, তারপরে 5 বার পাস করবেন, তারপরে শুধুই পাস করতে থাকবে এই 20 বারের মধ্যে। তাহলে আপনি প্রত্যেক দিন ধরে 20 দিনের মধ্যে, তারপরে প্রত্যেক দিন আপনি আরামসে 10টা প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনার ডেইলি 5-10 হাজার টাকা ইনকাম হবে এবং আপনার লাইফ অনেক সুন্দর হবে। তাহলে এটা বললে আপনাকে যদি আমি ক্যালকুলেট করে বলি, আপনি বলবেন না হ্যাঁ দিস ইজ দ্য রাইট ওয়ে অফ সাকসেস, বলবেন না? আপনি যখন জানেন না, প্রথম 5 বারের ফেইলের মধ্যে আপনি কনসিস্টেন্সি ছাড়া দিবেন। ইম্পর্টেন্টটা এই জন্য যে যতক্ষণ আপনি সাকসেস হবেন এতক্ষণ পর্যন্ত ধরে কনসিস্টেন্সি ধরে রাখা যাওয়ার নামই সাকসেস। এটা জি জি ভাই, দেখিয়ে দিব কয়টা ডটে হবে, কয়টা ডট পার করে গেলে আমার সাকসেসটা আসে। তো আপনার ওই কনসিস্টেন্সি লাগতেছে এন্ড এটাতে পুরা ফোকাসটা দিয়ে রাখতেই হবে, আদারওয়াইজ হবে না ভাই। আপনি কারণ সব আননোন, আমি আপনাকে বলে দিলাম এই জন্য আপনি জানতেছেন, কিন্তু মোস্টলি তো আমরা কেউ জানবো না যে কখন আমি এটা নামলেই মাঝে হ্যাঁ হ্যাঁ সেটাই তো। আপনি বারবার রিপিটেশন করতেছেন, ফোকাসটা ধরে রাখতেছেন, কনসিস্টেন্সি ধরে রাখতেছেন, সাকসেসফুল হওয়ার চান্স বেড়ে যায় তখন। গ্রেট ভাই, গুড পয়েন্ট। বাট এই জায়গা থেকে আপনাদের পার্সপেক্টিভ দুইটা শুনলাম, আমি এই জায়গা থেকে একটু ডিফারেন্ট ভাবে বিষয়টা আছে ফোকাস অ্যান্ড কনসিস্টেন্সি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আসলে আমরা মানে মানে শুনি বারবার ফোকাস ভাই ফোকাস, আসলে ফোকাস মানে আসলে মানে আমি যদি মানে বলি যে আসলে ফোকাস আমরা বুঝবো কি করে যে চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে না। মানে আমরা যদি এখন নর্মাল বলি যে ভাই ধরেন এই আমার 2টা ফোন আছে, এখন আমি একবার এইটা ইউজ করতেছি একবার এইটা ইউজ করতেছি, এটাও তো ফোকাস শিফট হচ্ছে, তাই না? কনসিস্টেন্ট থাকতেছি না আমি কোনোটাই, রাইট? আমি সহজভাবে বলি, একটা এক্সাম্পল দিয়ে বলি। সেটা হচ্ছে ভাই ধরেন আমার ফোকাস হচ্ছে আমি এখন কক্সবাজারে যাব, এটা আমার ফোকাস। এখন কনসিস্টেন্সি আমাকে ওই এক কক্সবাজারের রোডেই আঁকতে হবে। আমি যদি সিলেটের রোডে ঢুকে যে কক্সবাজারে যাওয়ার চেষ্টা করি, এটা হবে না। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ফোকাস মানে শিফট হলেও আমি কনসিস্টেন্সি আমি যাচ্ছি, এটা আমি বুঝবো কি করে? প্রোডাক্ট চেঞ্জ হতে পারে কিন্তু ফোকাস ঠিক থাকবে। এই জায়গাটা অনেকে বুঝতে পারে না। সেটা হচ্ছে ভাই সহজ ব্যাপার, আপনি কক্সবাজারে যান তাতে কোনো সমস্যা নাই। এখন আপনার পজিশন ওয়াইজ হয়তো টাকা না, আপনি হাঁটা শুরু করছেন, নো ইস্যু। আপনার টাকা হয়েছে, আপনি একটা সাইকেল কিনছেন, মানে আপনার বলা হাঁটার থেকে মুভ করে ফেলছেন, আপনি চেঞ্জ করবেন না? হ্যাঁ করবেন, কারণ ফোকাস ঠিক রেখে কনসিস্টেন্সি আপনি ওই রোডেই মুভ করবেন। আপনার যানবাহন চেঞ্জ হবে, মানে চেঞ্জ আবার যদি বলেন আমি হেঁটেই যাবো ভাই, তাহলে তো আপনার ভাই আমি তো এখানে আপনার কক্সবাজারে আপনি যে ভিউ দেখতে চাচ্ছিলেন ওই ভিউ আর থাকবে না। আপনি যাবেন সমুদ্রের ঢেউ দেখতে, দেখবেন সমুদ্র মানে সিজন ওয়াইজ জায়গায় সমুদ্রের ঢেউ নাই, কিন্তু আপনি পৌঁছাইছেন, তাহলে তো হবে না। আমি তো চাই ওই ফিলটা। আর এই জন্য আপনি আপনার টাকা হয়েছে আপনি সাইকেল কিনেন, আর আপনি লোকাল মানে চেয়ার কোচ আছে না কিছু, মানে এই যে 8 নাম্বার টাইপের খুলে যাচ্ছে, চলটা উঠে যাচ্ছে, বাট যান। এরপর আর একটু টাকা আছে চেয়ার কোচে ওঠেন, মানে আপনি অনেক ফ্রিকোয়েন্ট চেঞ্জ করতেছেন, তার মানে ফোকাস চেঞ্জ হচ্ছে না। এটা ফোকাস ঠিক, কনসিস্টেন্সি হয়ে আপনার ঠিক আছে, এবং আপনি আপনার ওয়ে চেঞ্জ করতেছেন, নট ফোকাস চেঞ্জ। কিন্তু এই জায়গায় আমরা অনেকে মনে করি আমরা ফোকাস চেঞ্জ করে ফেলতেছি, না, আবার অনেকে করেই না চেঞ্জ। এইটাও একটা প্রবলেম। হ্যাঁ, খিস দিয়ে ধরে রাখে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে দেখেন আপনি লোকাল বাস থেকে আপনি এসিতে যান, আপনি বিজনেস ক্লাসে যান, ভাই চিটাগাং পর্যন্ত পৌঁছে আপনার ইউজ টাকা আপনি টুক করে আরো চলে যান। তাহলে আপনি কি নিজের ফোকাস চেঞ্জ করলেন না? ভাই আপনি ফোকাস ঠিক রেখে কনসিস্টেন্সি মেইনটেইন করে আপনার ওয়েগুলা চেঞ্জ করছেন আপনার ওই পজিশনে দ্রুত পৌঁছানোর জন্য। তাহলে ভাই আপনি আপনার রাইট ওয়েতে আছেন। এইটা হচ্ছে আমার কাছে ফোকাস এবং কনসিস্টেন্সির ডেফিনেশন। তো হাততারা অনুমতি দিলে আজকে গ্রোথ আড্ডা এপিসোড 2 আমরা শেষ পর্যায়ে চলে আসছি।
আসলে ট্রুলি কথা বললে ভাই এখানে আমরা যে তিনজন আছি শেষ শেষ হবে করা ইম্পসিবল। হ্যাঁ, বাট আমরা শেষ করতেছি না। এটা আমরা এই সিরিজটারে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ রাখবো। এর পরেও আরো ধারাবাহিক এরকম অনেক এপিসোড আমরা আনবো এবং একটার পর একটা আমরা ইনশাল্লাহ চালু রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, ওইটাই বলবেন। তাহলে আমাদের জন্য আমরা আমাদের ডেভেলপমেন্টের পয়েন্টগুলো কোন পয়েন্টগুলোতে আলোচনা করতে পারি এগুলো আমরা বুঝবো এবং টপিকগুলো আমরা ইনশাল্লাহ পাবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।